আসসালামু আলাইকুম, আমি দীপ্র রয় পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজ তৃতীয় বর্ষে। তো আজ আমি আরটিডি ব্লাড স্কুলের জন্য একটা নতুন টপিক নিয়ে হাজির হয়েছি, যা হচ্ছে অ্যাসিড ক্ষারক সমতা অথবা ব্যালেন্স অফ অ্যাসিড অ্যান্ড বেস। তো বেশি কথা না বলে পড়াশোনা শুরু করা যাক। তো প্রথমে আমাদের জানতে হবে অ্যাসিড কি। অ্যাসিড হচ্ছে এমন একটি যৌগ যা জলীয় দ্রবণে, এই কথাটা খেয়াল রাখতে হবে, জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন অথবা প্রোটন দান করে। এবং এখানে দেখো পাশে লেখা আছে এটা কি, আরহেনিয়াসের মতবাদ অনুযায়ী। তো এটা এখন তোমাদের লাগবে না, এটা মূলত 11 এবং 12 গেলে দেখতে পারবা। এই অ্যাসিডের সংজ্ঞার জন্য তিনটা মতবাদ আছে, একটা আরহেনিয়াস মতবাদ, ব্রনস্টেড-লাউরি মতবাদ এবং লুইস অ্যাসিড মতবাদ। তো এখন শুধু এই ব্যাপারে তোমরা জানলেই হবে, আরহেনিয়াস মতবাদটা জানলেই হবে, যে বলতেছে কি জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন এবং প্রোটন দান করবে। তো দেখো উদাহরণ কি আছে আমাদের, যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড, অ্যাকুয়াস। অ্যাকুয়াস মানে কি, জলীয় দ্রবণ মিন করতেছে, মানে যেখানে জল আছে বা অ্যাকুয়া আছে সেটাই কিন্তু জলীয় দ্রবণ। তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যাকুয়াস যেটা, সেটা আমাদের হাইড্রোজেন আয়ন এবং ক্লোরাইড আয়নে ভাগ হচ্ছে। আবার নিচে দেখো H2CO3 মানে কার্বনিক অ্যাসিড অ্যাকুয়াস, যেটা আমাদের দুইটা হাইড্রোজেন আয়ন বা প্রোটন এবং কার্বনের আয়নে বিভক্ত হচ্ছে। তার মানে কি, এই হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং কার্বনিক অ্যাসিড এই দুটোই কিন্তু জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দান করতেছে, তাই এরা অবশ্যই অ্যাসিড হবে। কিন্তু দেখো পাশে লেখা আছে একটা শক্তিশালী অ্যাসিড আর একটা দুর্বল অ্যাসিড। এখন শক্তিশালী এবং দুর্বল অ্যাসিড আমরা ভাগ করব কিভাবে? যে অ্যাসিড জলীয় দ্রবণে সম্পূর্ণ মানে 100% বিয়োজিত হয় তারা হচ্ছে শক্তিশালী অ্যাসিড, যেমন আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড। তার মানে কি, এই কার্বনিক অ্যাসিড এবং যে নিচে আছে ইথানোয়িক অ্যাসিড, এগুলো কিন্তু জলীয় দ্রবণে 100% বিয়োজিত হয় না। আমি একটা উদাহরণ দেখানোর জন্য নিয়ে এসেছি যে ইথানোয়িক অ্যাসিড যেটা আছে অ্যাকুয়াস, এটা যদি আমরা 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো পাত্রে 1000টা ইথানোয়িক অ্যাসিডের অণু রাখি, তার মধ্যে মাত্র 4টি অণু বিয়োজিত হবে এবং বাকি 996টি অণু কিন্তু অবিয়োজিত থাকবে। তার মানে কি, এই ইথানোয়িক অ্যাসিড এবং একই সাথে যে কার্বনিক অ্যাসিড আছে এদের কিন্তু বিয়োজনের মাত্রাটা খুবই কম, তো এরা দুর্বল অ্যাসিড। এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে যেটা সবল অ্যাসিড বা শক্তিশালী অ্যাসিড। এরপর নিচে দেখো লেখা আছে গাঢ় অ্যাসিড এবং লঘু অ্যাসিড। এখন নামে বোঝা যাচ্ছে গাঢ় অ্যাসিড মানে কি, যেখানে তোমার পানি কম থাকবে এবং অ্যাসিড বেশি থাকবে, তার মানে এটা গাঢ় অ্যাসিড হচ্ছে যেহেতু পানি কম। আর যেখানে পানি বেশি থাকবে এবং অ্যাসিড কম থাকবে সেটা হচ্ছে আমাদের এই লঘু অ্যাসিড। এরপর আসলে হচ্ছে আমাদের এই অ্যাসিড কী কী বিক্রিয়া দেয়। দেখো 1 নম্বরে বলা আছে যে অ্যাসিড ধাতব অক্সাইডের সাথে বিক্রিয়া করে কী কী তৈরি করে, লবণ তৈরি করে এবং পানি তৈরি করে। যেমন দেখো অ্যাসিড হিসেবে আমি নিয়েছি হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং ধাতব অক্সাইড হিসেবে আমি কি নিয়েছি, ক্যালসিয়াম অক্সাইড। ক্যালসিয়াম ধাতু, এটা তার অক্সাইড, তাহলে ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে একটা ধাতব অক্সাইড। এখন আমি একটু ভেঙে দেখাচ্ছি কীভাবে বিক্রিয়াটা হবে। দেখো হাইড্রোক্লোরিক অ্যাসিড তার মানে এখানে একটা H+ আছে, একটা Cl- আছে, মানে একটা হাইড্রোজেন আয়ন আর একটা ক্লোরাইড আয়ন আছে। ক্যালসিয়াম অক্সাইডের ক্ষেত্রে কি আছে, ক্যালসিয়াম 2+, মানে একটা ধনাত্মক আয়ন এবং অক্সাইড একটা ঋণাত্মক আয়ন। এখন আমরা আগে থেকেই জানি পজিটিভ নেগেটিভকে আকর্ষণ করে, তার মানে এখানকার H+ এদিকের O2- কে আকর্ষণ করবে এবং এখানকার Cl- এখানে Ca+ বা ক্যালসিয়াম প্লাসকে আকর্ষণ করবে। এর ফলে কি তৈরি হবে, আলটিমেটলি তৈরি হবে হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস পানি। তাহলে এই দেখো ক্যালসিয়াম ক্লোরাইড এটা হচ্ছে আমাদের এই লবণ, আর পানি হচ্ছে H2। এই তো এবার দেখো আরেকটি বিক্রিয়া দেওয়া আছে যে অ্যাসিড এবং সক্রিয় ধাতু বিক্রিয়া করে কি তৈরি করে, লবণ এবং হাইড্রোজেন গ্যাস তৈরি করে। তাহলে দেখো লবণ কিন্তু দুই ক্ষেত্রে তৈরি হচ্ছে, কিন্তু কোনোটাতে তৈরি হচ্ছে পানি, কোনোটাতে তৈরি হচ্ছে আমাদের হাইড্রোজেন গ্যাস। এটার ব্যাখ্যা দেখো কি হচ্ছে, অ্যাসিড কি সেম হাইড্রোক্লোরিক অ্যাসিড নিয়েছি আমরা, তার মানে কি H+ এবং Cl- দিচ্ছে। আর পাশে যে সক্রিয় ধাতু তার মানে হচ্ছে একটা সোডিয়াম নিয়েছি আমরা সক্রিয় ধাতু হিসেবে। এখন এই সোডিয়াম সক্রিয় ধাতু কেন, কারণ সে তার সর্ববহিস্থ কক্ষপথ থেকে যে সিঙ্গেল ইলেকট্রন আছে সেটাকে সে ছেড়ে দেয়, তার মানে সেই ইলেকট্রন ত্যাগ করে কি সোডিয়াম প্লাস হয়ে গেল। তাহলে এখন দেখো এখানে সেটা ইলেকট্রন কিন্তু ত্যাগ করছে, তার মানে ইলেকট্রন কিন্তু নেগেটিভ চার্জ। তাহলে এখানে আমাদের H+, এই নেগেটিভ চার্জ যে ইলেকট্রন তাকে আকর্ষণ করবে, আর আমাদের যে Na+ আছে মানে সোডিয়াম প্লাস সে হচ্ছে Cl- বা ক্লোরাইড মাইনাসকে তোমার ক্লোরাইড আয়নকে আকর্ষণ করবে। এর ফলে কি তৈরি হবে, সোডিয়াম ক্লোরাইড প্লাস হাইড্রোজেন গ্যাস। এরপর আসলে হচ্ছে কিছু মানে তোমাদের বইয়ে কিছু ইনফো দেওয়া আছে যে হচ্ছে কোনো কী কী খাবারে কী কী অ্যাসিড পাওয়া যায়, একটু তোমাদের মুখস্থ করতে হবে। যেমন দেখো তেঁতুলে পাওয়া যায় কি, টার্টারিক অ্যাসিড। দেন দুধে পাওয়া যায় ল্যাকটিক অ্যাসিড, কারণ মনে রাখবা ল্যাক্টো কথার মানে হচ্ছে দুধ, দুগ্ধজাত যে কোনো কিছুকে আমরা ল্যাকটোজ বলি, তাহলে দুধে থাকে ল্যাকটিক অ্যাসিড। দেন সফট ড্রিঙ্কসে কী থাকে, কার্বনিক অ্যাসিড। এই যে তোমরা যখন কোনো কোক তখন দেখো না বুদবুদ উঠতেছে কীরকম, সেটা হচ্ছে আমাদের কার্বনিক অ্যাসিডের বুদবুদ।
দেন কমলা বা লেবু, এখানে থাকে কি সাইট্রিক অ্যাসিড, তাই এদেরকে কিন্তু সাইট্রাস ফুডও বলা হয়। এই কমলা বা কমলা লেবু এদেরকে সাইট্রাস ফুড বলা হয়। দেন ভিনেগারে কি থাকে, ইথানোয়িক অ্যাসিড, আর চায়ে থাকে ট্যানিক অ্যাসিড। এরপর দেখো লেখা আছে কি, এর খাবার না এখন হচ্ছে একটা অঙ্গ, যে পাকস্থলিতে আমরা কি অ্যাসিড পাই, সেটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড পাওয়া যায়, আমাদের স্টোমাকে যে অ্যাসিডটা থাকে। এখন দেখো যদি কারো খালি পেট থাকে, এখন পেট খালি থাকুক বা ভরা থাকুক, সেখানে কিন্তু অলওয়েজ HCl সিক্রেশন চলতেই থাকে। তো যখন ভরা পেট থাকে তখন কিন্তু আমাদের পেটে খাবার আছে, সো HCl সিক্রেশন হলেও সেটা কিন্তু আমাদের এই খাবারের উপর ক্রিয়া করতেছে, খাবারকে ডাইজেস্ট করতেছে। কিন্তু যখন আমাদের খালি পেট থাকবে তখনও HCl ক্ষরণ হচ্ছে ঠিকই, কিন্তু সে হজম করার জন্য কিন্তু কোনো খাবারকে পাচ্ছে না। তাহলে সে পাচ্ছে কি, পাকস্থলিতে তোমার যে ওয়ালটা আছে, পাকস্থলীর যে সেলগুলো আছে সেগুলোকে পাচ্ছে, তার মানে সেগুলোকে সে ডাইজেস্ট করবে, সে ধ্বংস করবে, ফলে কি পাকস্থলীতে ক্ষত হবে এবং তৈরি হবে কি পেপটিক আলসার। মনে রাখবা পেপটিক কথার অর্থ হচ্ছে পাকস্থলী, আর আলসার অর্থ হচ্ছে ক্ষত, তার মানে পাকস্থলীর যে কোনো ক্ষতকে বলা হয় পেপটিক আলসার। আর সেটা কে করতেছে, HCl যখন খালি পেটে সিক্রেশন হচ্ছে। এরপর প্রশ্ন হচ্ছে লঘু অ্যাসিডের কিছু ধর্ম আছে, এগুলো কি কি, যেমন এর স্বাদটা কি হয়ে থাকে, টক স্বাদের হয়ে থাকে কিন্তু। তারপর হচ্ছে এটা ক্ষয়কারী কিনা, অবশ্যই ক্ষয়কারী, কারণ যদি আমরা অ্যাসিডের একটা পাত্রের মধ্যে যদি আমরা লোহাকে রেখে দিই তাহলে দেখা যাবে লোহাটা ক্ষয় হয়ে গেছে বা লোহায় জং ধরছে, লোহা ঝাঁঝরা হয়ে গেছে, তার মানে এটা হচ্ছে ক্ষয়কারী পদার্থ। তারপর হচ্ছে লিটমাস পরীক্ষা, এটা একটু ইম্পর্টেন্ট, বেশ সবসময় তোমাদের কাজে লাগবে, যে লিটমাস পরীক্ষাটা কি বলতেছে, যেটা নীল লিটমাসকে লাল করে, অম্ল বা অ্যাসিড নীল লিটমাসকে লাল করে। এটা হচ্ছে অনেক সময় কনফিউজ হয়ে যাবে, যেমন তোমরা খারে গেলে দেখবা খার বা ক্ষারক যেটা আমাদের লাল লিটমাসকে নীল করে, এখন কোনটা নীলকে লাল করে কোনটা লালকে নীল করে, এটার কনফিউশন দূর করার জন্য আমি একটা ছন্দ ইউজ করতাম, সেটা হচ্ছে অনীলা। মানে কি, অনীল অর্থ হচ্ছে অম্ল নীলকে লাল করে, তার মানে অম্ল বা অ্যাসিড নীল লিটমাসকে লাল রঙে কনভার্ট করে। এরপর হচ্ছে সক্রিয় ধাতুর সাথে বিক্রিয়া, আমরা এটা একটু আগেই পড়ে আসছি, যে কি ছিল আমাদের একটা সোডিয়াম আছে আর হচ্ছে কি সালফিউরিক অ্যাসিড, ওখানে ছিল HCl ছিল, এখানে আছে জাস্ট H2SO4, বিক্রিয়াটা কিন্তু সেমই হবে। তার মানে কি তৈরি হবে এখানে আমাদের, এখানে দেখো হাইড্রোজেন আয়নটা কিন্তু হচ্ছে আলাদা হয়ে যাবে, মানে হাইড্রোজেন গ্যাস তৈরি করবে, তার মানে আমরা আলটিমেটলি কী পাবো, সোডিয়াম সালফেট প্লাস হাইড্রোজেন গ্যাস। এই চিহ্ন মানে কি, এটা হচ্ছে উপরে উঠে যাবে, যেহেতু গ্যাস উদ্বায়ী পদার্থ, সো সে উপরে উঠে যাবে। তাহলে যে কোনো ধাতুর সাথে যখন আমরা অ্যাসিড বিক্রিয়া করবো তখন হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে এবং একটা লবণ তৈরি হবে, এটাই আর কি। তারপর হচ্ছে ধাতব কার্বনেটের সাথে বিক্রিয়া, কার্বনেট মানে এখানে CO3 মূলক থাকবে, যেমন আমরা নিচে কি ক্যালসিয়াম কার্বনেট নিয়েছি, তার সাথে হচ্ছে H2SO4 বিক্রিয়া করলে কী তৈরি হবে, নর্মালি এবার অনেকে মনে করবে যে এখানে এত হচ্ছে সালফেটটা হচ্ছে 2-, এটা হচ্ছে প্লাস, কার্বনেট হচ্ছে 2-, ক্যালসিয়াম হচ্ছে 2+। অনেকে মনে করতে পারে যে তাহলে ক্যালসিয়াম যাবে সালফেটের সাথে, এইটা যাবে এটার সাথে, এই H2, তার মানে কি ক্যালসিয়াম সালফেট এবং H2CO3 উৎপন্ন হবে, কিন্তু এটা একটু মিসকনসেপশন। এখানে তৈরি হবে কি আমাদের মূলত ক্যালসিয়াম সালফেট, ঠিক আছে, কিন্তু এই যে H2CO3 যদি কেউ মনে করে থাকো, এটাও কিন্তু আবার ভেঙে যায়, যেমন আলটিমেটলি পরে হবে কি আমাদের CO2 হবে প্লাস H2 হবে। তার মানে যখন ধাতব কার্বনেটের সাথে আমরা কোনো অ্যাসিডের বিক্রিয়া করতেছি তখন একটা সল্ট বা একটা লবণ তৈরি হবে, কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে এবং পানি উৎপন্ন হবে। এরপর আসলে এই যে আমাদের যে এখানে দেখলাম যে এই ধাতব কার্বনেটের সাথে বিক্রিয়ায় যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে, এটা তো আমার মন করা কোনো কথা বললে তো হবে না, এটা প্রুফ দিতে হবে। তার প্রুফটা হচ্ছে পরে লেখা আছে, যে প্রুফটা কীভাবে করে, এই প্রুফটা যে একটা চুনের পানি নেওয়া হয়, সংকেত কি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড CaOH2, এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বা চুনের পানি, এটা কিন্তু একটা স্বচ্ছ। এর সাথে যখন আমরা আমরা যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছে সেটা আমরা কালেক্ট করি একটা পাত্রে, তারপর সেটা হচ্ছে আমরা এই চুনের পানির সাথে মিশিয়ে দিই, তখন হয় কি আমাদের যে পানিটা স্বচ্ছ ছিল, স্বচ্ছ থেকে সে ঘোলা হয়ে যায়, কারণ সেখানে উৎপন্ন হয় আমাদের ক্যালসিয়াম কার্বনেট। তো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ছিল একটা স্বচ্ছ জিনিস বা স্বচ্ছ একটা তরল, কিন্তু ক্যালসিয়াম কার্বনেট হতে সেই স্বচ্ছটা ঘোলা একটা দ্রবণে কনভার্টেড হয়ে যায় এবং সাথে পানি তৈরি হচ্ছে। এখন এই যে ঘোলা পানি হলো ক্যালসিয়াম কার্বনেট যুক্ত, সাথে তো পানি আছেই, এর সাথে আমরা আরও কিছু পরিমাণ কার্বন ডাইঅক্সাইড যোগ করবো, মানে আরও অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড যোগ করলে তখন হবে কি ক্যালসিয়াম বাইকার্বনেট তৈরি হবে, যেটা আবার স্বচ্ছ। তার মানে একবার স্বচ্ছ থেকে ঘোলা হচ্ছে, ঘোলা থেকে আবার স্বচ্ছ হচ্ছে, তাহলে আমরা বুঝতে পারবো যে এখানে আসলে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছিল আগের বিক্রিয়াটাতে।
এরপর হচ্ছে ধাতব বাইকার্বনেটের সাথে বিক্রিয়া, সেখানে হচ্ছে কি HCO3, এটা কিন্তু বাইকার্বনেট আয়ন বলা হয়। এটা হচ্ছে বাইকার্বনেট, আর কিন্তু কার্বনেট, দেখো বাইকার্বনেট কিন্তু মাইনাস, জাস্ট মাইনাস, এটা কিন্তু 2- কার্বনেট, এটা কিন্তু খেয়াল রাখবা। তাহলে ধাতব বাইকার্বনেটের সাথে যখন বিক্রিয়া হবে তখন কিন্তু উৎপাদটা সেমই হবে। এখানে দেখো ক্যালসিয়াম বাইকার্বনেট প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড, এখানে কি হবে, কার্বনেটের যে সকল জিনিস তৈরি হয়েছে সে সকল জিনিস এখানেও তৈরি হবে। তার মানে কি ক্যালসিয়াম ক্লোরাইড তৈরি হবে, মানে লবণ তৈরি হবে, প্লাস H2O প্লাস কার্বন ডাইঅক্সাইড। এরপর হচ্ছে ধাতব হাইড্রোক্সাইড বা ক্ষারের সাথে যদি বিক্রিয়া করা হয় তখন হবে কি প্রশমন বিক্রিয়া হবে। এটা একটু পরে আমাদের আসবে, আমি এখন জাস্ট নামটা বললাম যে প্রশমন বিক্রিয়া হবে। তার মানে কি একটা লবণ এবং পানি তৈরি হবে। যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে আমাদের ক্ষার বা ধাতব হাইড্রোক্সাইড, আর এর সাথে আছে আমাদের কি যে সেই লৌহ অ্যাসিডটা, কি তৈরি হবে একটা লবণ। তার মানে দেখো ক্যালসিয়াম প্লাস হাইড্রোক্সাইড হচ্ছে মাইনাস, H প্লাস Cl মাইনাস, তার মানে কি Ca2 প্লাসের সাথে Cl যাবে, Cl মাইনাস মানে ক্যালসিয়াম ক্লোরাইড, আর হাইড্রোজেন যাবে OH এর সাথে, তার মানে কি পানি তৈরি হবে। এটাই দেখবো, এটাকে পুরোটাকে বলা হয় কি প্রশমন বিক্রিয়া বলা হবে, একটু পরে আসবে আর তখন দেখবো। তারপর কি ধাতব অক্সাইডের সাথে যখন বিক্রি হবে, তার মানে কি এখানে ছিল হাইড্রোক্সাইড মানে OH ছিল, এখানে হচ্ছে O শুধু মানে অক্সাইড, জিনিস সেম, এখানে প্লাস 2- হাইড্রোজেন প্লাস ক্লোরিন মাইনাস, তার মানে কি সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে, সাথে পানি তৈরি হবে। এবার হচ্ছে দুইটা MCQ আছে যে অ্যাসিড কি করে, নীল লিটমাসকে লাল করে। আসলে কি দেখো আমরা তাহলে ওই ফর্মুলাটা খাটাই, অনিলা মানে কি অম্ল নীলকে লাল করে, নীলকে লাল করছে, তার মানে কি এটা ঠিক আছে। এখন আমরা বাকি তিনটা একটু দেখি কি বলছে, লাল লিটমাসকে নীল করে না, এটা কি করে, এটা ক্ষার করে, এটা আমরা পরে পাবো। তারপর কি বলছে লবণাক্ত স্বাদ, এটা কিন্তু টক স্বাদ, লবণাক্ত না। আর বলছে কি লবণের সাথে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করে, তাই কি না, অ্যাসিড হচ্ছে ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ তৈরি করে, এমন না যে অ্যাসিড লবণের সাথে বিক্রিয়া করে ক্ষার তৈরি করবে। তার মানে এই তিনটা ভুল। এরপর হচ্ছে একটা রিয়াকশন যে ক্যালসিয়াম কার্বনেট প্লাস H2SO4 কোনটি তৈরি হয় না, হয় না বলছে কিন্তু, তার মানে তিনটা হয় একটা হয় না, এটাই বোঝাচ্ছে। তার মানে কি একটা লবণ তৈরি হবে, ঠিক আছে, ক্যালসিয়াম সালফেট, পানি তৈরি হবে, এটাও ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড এটাও ঠিক আছে। কিন্তু আমি বলছিলাম কেউ কিন্তু মনে করবে না যে H2CO3 উৎপন্ন হয়, এটা কখনো উৎপন্ন হয় না। তার মানে আনসার হচ্ছে এটা উৎপন্ন হয় না। এরপর আসলে হচ্ছে একটা স্টার দেওয়া চিহ্ন যে অ্যাসিডে যদি পানি না থাকে, পানি না থাকলে তা কখনোই অ্যাসিড ধর্ম প্রদর্শন করে না। তার মানে কি বলতেছে, যদি আমরা কখনো দানাদার অক্সালিক অ্যাসিড, তার মানে কি একটা সলিড, একটা অক্সালিক অ্যাসিডে কিছু দানা, তার মানে সেই অ্যাসিডে যদি আমরা এই নীল লিটমাসটাকে বসাই দিই বা হচ্ছে সেখানে প্রয়োগ করি, তাহলে হবে কি নো কালার চেঞ্জ। তার মানে দানাদার অক্সালিক অ্যাসিডের মধ্যে কোনো অ্যাসিডিক ধর্মই নেই যা নীল লিটমাসকে লাল লিটমাস বা এর তার কালার চেঞ্জ করতে পারে। এই জন্য এখানে সলিড লেখা আছে, তার মানে কি দানাদার, তার মানে সলিড ফর্মে আছে। এই জন্য অ্যাসিডের ক্ষেত্রে অলওয়েজ কিন্তু অ্যাসিড বা বেস যেখানেই দেখো অলওয়েজ হচ্ছে এই ফর্মটা খেয়াল করবে, কোন ভৌত দশায় আছে, সলিড নাকি লিকুইড নাকি গ্যাস নাকি অ্যাকুয়াস, এটা মাথায় রাখতে হবে। তারপরে কি বলছে যে বিশুদ্ধ সালফিউরিক অ্যাসিড বা H2SO4 এলতে কিন্তু লিকুইড, বা HNO3 নাইট্রিক অ্যাসিড লিকুইড। লিকুইড দিয়ে কি বোঝাচ্ছে, এই অ্যাসিডে শুধুমাত্র এবং শুধুমাত্র H2SO4 আছে, H2SO4 এর পাত্রে শুধু H2SO4ই আছে, এবং নাইট্রিক অ্যাসিডের পাত্রে শুধুমাত্র নাইট্রিক অ্যাসিড আছে, এখানে কোনো পানি নেই। সো এটা লিকুইড। পানি থাকলে অ্যাকুয়াস হতো। যদি এরকম থাকে যে লিকুইড ফর্মে আছে H2SO4 এবং HNO3, তখন হবে কি এটা আয়নিত হবে না। কারণ আয়নিত হতে গেলে আমরা আগেই দেখছি আরএনএস মতবাদে জলীয় দ্রবণে কিন্তু হাইড্রোজেন আয়ন দান করতে হবে। এখানে তো জল নাই বা পানি নাই, তাহলে দান করবে কাকে, দানই করবে না, তার মানে সে আয়নিত হবে না এবং সে কি অ্যাসিড ধর্ম প্রদর্শন করবে না, কারণ এটা হাইড্রোজেন আয়ন তৈরি তো হয়নি হাইড্রোজেন আয়ন, তাহলে অ্যাসিড ধর্ম প্রদর্শন করার কোনো মানেই হয় না। আর কি তড়িৎ পরিবহন করে না, কারণ তড়িৎ পরিবহন করতে গেলে আয়ন লাগে, যেহেতু আয়ন নেই তার মানে এই H2SO4 যে লিকুইড ফর্মে আছে মানে কোনো পানি ছাড়া বা বিশুদ্ধ ফর্মে আছে, তারা কখনো আয়নিত হবে না, অ্যাসিড ধর্ম প্রদর্শন করবে না এবং
তড়িৎ পরিবহনও করবে না। আর এই জন্য বলছি কি তাই অ্যাসিড অলওয়েজ অ্যাকুয়াস ফর্মে থাকে, কারণ অ্যাসিডের কাজ কি, সে হচ্ছে ক্ষয় করবে, সে টকসাদ দেবে, সে আয়নিত হবে, অ্যাসিডিক ধর্ম প্রদর্শন করবে, তো কারেন্ট পাস করবে, তাই তাকে সবসময় অ্যাকুয়াস ফর্মেই থাকতে হয়। এখানে লিখে রাখছে যে সংকেত এবং দশা, মানে কি যদি কখনো দেখো এস লেখা আছে, এস মানে বুঝতে হবে সলিড ফর্ম আছে, যেমন দানাদার অক্সালিক অ্যাসিড সলিড ফর্ম। তারপর এল মানে হচ্ছে লিকুইড, মানে এখানে শুধুমাত্র বিশুদ্ধভাবে ওই জিনিসটাই আছে তরল অবস্থায়, এখানে কোনো পানি বা অন্য কোনো তোমার দ্রাবকের কোনো কাজে নেই। তারপরে একিউ মানে হচ্ছে অ্যাকুয়াস, মানে যেখানে পানি থাকবে, যেটা হচ্ছে আমাদের অ্যাসিডের জন্য মাস্ট, অ্যাসিড এবং বেসের জন্য মাস্ট হচ্ছে অ্যাকুয়াস থাকতে হবে। আর জি মানে হচ্ছে গ্যাসিয়াস, যেটা গ্যাস ফর্মে থাকবে। এরপর আমাদের অ্যাসিড মোটামুটি হয়ে গেল। এখন আমরা আসলাম ক্ষারক এবং ক্ষারে। কি বলছে, ধাতু বা ধাতব মূলক এর অক্সাইড এবং হাইড্রোক্সাইড, একেই আমরা বলবো হচ্ছে ক্ষার অথবা ক্ষারক। মনে রাখো শুধু কিন্তু ধাতু না, ধাতব মূলক হতে পারে, যেমন অ্যামোনিয়াম আয়ন, এটা হচ্ছে একটা ধাতব মূলক। তাহলে ধাতু অথবা ধাতব মূলকের অক্সাইড এবং হাইড্রোক্সাইডকে আমরা বলবো কি ক্ষার অথবা ক্ষারক। এখন এটা বলছি কি এর সাথে যদি আমরা অ্যাসিডের বিক্রিয়া করি, এইটা হচ্ছে ক্ষারকের সংজ্ঞা, এইটুকুনি। এখন আমি বিক্রিয়া দেখাচ্ছি যে এই ক্ষারকের সাথে যদি আমরা অ্যাসিডের বিক্রিয়া ঘটে তখন হবে কি লবণ এবং পানি উৎপন্ন হবে। এটা আমরা আগেও একটু পাইছিলাম, এখনও পাইতেছি। এটা হচ্ছে প্রশমন বিক্রিয়া পুরোটা আমাদের, এটা একটু পরে আসবে। যেমন দেখো যে ক্যালসিয়াম অক্সাইড, যেটা হচ্ছে আমাদের কি ধাতু, তার অক্সাইড, ক্যালসিয়াম এবং তার অক্সাইড, ঠিক আছে। এর সাথে হচ্ছে আমরা অ্যাসিড, একটা HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড নিলাম, তাহলে কী পাবো, এই বিক্রিয়ার মতে লবণ এবং পানি পাওয়ার কথা। দেখি পাই কিনা, ক্যালসিয়াম 2+, অক্সিজেন 2-, H+Cl-, তার মানে কি ক্যালসিয়াম ক্লোরাইড H2O। এখন দেখো লবণ মিলছে, পানি মিলে গেছে, তার মানে এটা ঠিক আছে। এরপর আসলে মানে কি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড, মানে কি ধাতু তার হাইড্রোক্সাইড তার সাথে অ্যাসিড, এখানে কি 2+, OH-, H+Cl-, তার মানে কি ক্যালসিয়াম ক্লোরাইড এবং আবার H2O তৈরি হইতেছে। তার মানে কি এইটাও ঠিক আছে। এরপর আসলো কি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, তার মানে কি ধাতব মূলক তার হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, তার সাথে কি আমরা H2SO4 নিলাম, আমরা এবার নিচ্ছি নতুন অ্যাসিড H2SO4, তাহলে কি উৎপন্ন হবে, দেখো অ্যামোনিয়ামটা কিন্তু পজিটিভ, লিখলাম অ্যামোনিয়াম NH4+, তার মানে হচ্ছে NH4+ একটা, আর হচ্ছে OH-, এটা তো অলওয়েজ মাইনাস থাকবে। দেন H2SO4 কি হচ্ছে একটা 2টা হাইড্রোজেন প্লাস আয়ন, আর হচ্ছে সালফেট আয়ন SO4 2-। তাহলে এখন দেখো কি উৎপন্ন হবে এখানে, প্লাস যাবে মাইনাসের দিকে, তার মানে অ্যামোনিয়াম সালফেট উৎপন্ন হবে। সাথে কি হবে আমাদের OH- আর 2H+, তার মানে কি পানি উৎপন্ন হবে। তাহলে এটা দেখো হয়ে গেল, এটাও কিন্তু একটা সল্ট, অ্যামোনিয়াম সালফেট হচ্ছে একটা লবণ এবং H2 হচ্ছে পানি, তার মানে এই তিনটা বিক্রিয়া আমাদের ঠিক আছে। তার মানে কি ধাতু বা ধাতব মূলকের অক্সাইড এবং হাইড্রোক্সাইড সব কিছুই আমাদের আলটিমেটলি ক্ষার অথবা ক্ষারকের মধ্যে পড়বে। এরপর হচ্ছে ক্ষার এবং ক্ষারক, আমরা তখন যে বলতেছি দুইটা কিন্তু একদম এক্স্যাক্ট সেম না, কিন্তু কিছু পার্থক্য আছে। যেমন ক্ষার হতে গেলে তাকে দুটা শর্ত পূরণ করতে হবে, একটা কি যে ধাতু অথবা ধাতব মূলকের হাইড্রোক্সাইড হতে হবে। আমরা কিন্তু একটু আগের সংজ্ঞায় কি হাইড্রোক্সাইড এবং অক্সাইড দুটোই কিন্তু পেয়েছিলাম, কিন্তু এখানে কিন্তু শুধুমাত্র হাইড্রোক্সাইড হলেই কেবল মাত্র সেটা ক্ষার হতে পারবে। এখনও খেলা শেষ হয়নি, বাকি আছে যে শুধু হাইড্রোক্সাইড হলেই হবে না, তাকে আবার পানিতে দ্রবণীয় হতে হবে। এমন না যে সে শুধুমাত্র হাইড্রোক্সাইড আছে কিন্তু পানিতে দ্রবণীয় না, তাহলে সে ক্ষার, মোটেই না, তাহলে সে কিন্তু ক্ষারক হবে, একটু পরে পাবো আমরা। তার মানে কি ক্ষার হতে হলে তাকে ধাতু এবং ধাতব মূলকের হাইড্রোক্সাইড হতে হবে এবং পানিতে দ্রবণীয় হতে হবে। তাহলে এক্সাম্পলে আসো, কি বলতেছে সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, এগুলো কি, এগুলো কিন্তু হচ্ছে ক্ষার। কেন, কারণ সোডিয়াম হচ্ছে ধাতু, হাইড্রোক্সাইড হচ্ছে হাইড্রোক্সাইড, মানে ধাতব হাইড্রোক্সাইড যেটা পানিতে দ্রবণীয়, সেম পটাশিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে, তার মানে এটা কি ক্ষার। কিন্তু দেখো পরে নিচে আছে কি ফেরাস হাইড্রোক্সাইড, এটা কিন্তু এক নম্বর শর্ত কিন্তু মানে এটা কি ধাতু, ফেরাম একটা ধাতু, হাইড্রোক্সাইড মানে ধাতু একটা ফেরাম ধাতুর হাইড্রোক্সাইড, কিন্তু এটা কিন্তু পানিতে অদ্রবণীয়, তাই এটা কিন্তু ক্ষার না, তাই মানে এটা হচ্ছে একটা ক্ষারক।
তারপর হচ্ছে আমাদের ক্ষারক। ক্ষারক করতে গেলে এটা হচ্ছে আমি দুটো শর্ত মানতে হবে, একটা কি অক্সাইড অথবা হাইড্রোক্সাইড মূলক হতে হবে। তার মানে কি এর ক্ষেত্রে আবার এমন না যে ধাতব মূলক ঠিক আছে, কিন্তু এমন না যে তাকে অক্সাইড হওয়া যাবে না, শুধু হাইড্রোক্সাইড হতে হবে, তাহলে সেটা ক্ষার হয়ে গেল। আর ক্ষারকের ক্ষেত্রে কি সে অক্সাইডও হতে পারে, হাইড্রোক্সাইডও হতে পারে, আর কি পানিতে দ্রবণীয় হতে পারে অথবা অদ্রবণীয় হতে পারে। মানে সে হচ্ছে লিবার্টি, সব কিছুকে সে মেনে নেয়। অক্সাইড হলেও মানবে, হাইড্রোক্সাইড হলেও মানবে, দ্রবণীয় হলেও মানবে, অদ্রবণীয় হলেও মানবে। এখন দেখো এখানে কিন্তু ক্ষারের যে দুটো শর্ত ছিল দুটো কিন্তু অটোমেটিক এখানে ইন হয়ে গেছে। দেখো যেমন দেখো হাইড্রোক্সাইড বলছিল, এখানে কিন্তু হাইড্রোক্সাইড আছে, আর এখানে বলছে দ্রবণীয় হতে হবে, এটাও কিন্তু এখানে আছে দ্রবণীয়। আলটিমেটলি কিন্তু ক্ষার কিন্তু ক্ষারকেরই একটা সাবসেট, বা বলতে পারো ক্ষারকের একটা ছোট অংশ হচ্ছে ক্ষার। কারণ তাকে উদাহরণে দেখো কি বলা আছে, ক্যালসিয়াম অক্সাইড, যেটা কি ধাতব অক্সাইড, তার মানে এটা ক্ষারক। ক্ষার হবে না কারণ অক্সাইড আছে, হাইড্রোক্সাইড হয়ে তখন সেটা হচ্ছে ক্ষার হইতো। তারপরে হচ্ছে সোডিয়াম অক্সাইড, সেম তোমার হচ্ছে কি ধাতব অক্সাইড, হাইড্রোক্সাইড হলে সে ক্ষার হতে পারতো। এখানে দেখো কি বলছে সোডিয়াম হাইড্রোক্সাইড, সে কিন্তু একই সাথে ক্ষার একই সাথে ক্ষারক। কেন? কারণ সোডিয়াম ধাতু, হাইড্রোক্সাইড হচ্ছে ধাতব হাইড্রোক্সাইড, যা পানিতে দ্রবণীয়। তাহলে সে এই শর্তকেও ফুলফিল করতেছে, এই শর্তকেও ফুলফিল করতেছে, তার মানে সে একই সাথে ক্ষার এবং ক্ষারক। তবে দেখো ফেরাস হাইড্রোক্সাইড, এ কিন্তু আমরা আগে দেখছি এখানে কিন্তু সে ক্ষার হতে পারেনি, কারণ সে ধাতব হাইড্রোক্সাইড হলেও পানিতে দ্রবণীয় ছিল না। যেহেতু পানিতে অদ্রবণীয় জিনিস ক্ষারক হতে পারে, তাই ফেরাস হাইড্রোক্সাইড ক্ষারক। এখন দেখো আমি একটু আগে যেটা বললাম যে এখানে দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার হতে পারে, ক্ষারকও হতে পারে। তার মানে কি ক্ষার হচ্ছে ক্ষারকের একটা ছোট একটা পার্ট, এই জন্য বলছে সকল ক্ষারই ক্ষারক। তার মানে কি আলটিমেটলি সবগুলো ক্ষার হচ্ছে ক্ষারকের একটা অংশ, কিন্তু সকল ক্ষারকই ক্ষার নয়। তার মানে হচ্ছে ক্ষারক হলেই সে ক্ষার হতে পারবে এমন না, কিন্তু যদি কোনো কিছু ক্ষার হয়ে থাকে তাহলে আমি অবভিয়াসলি ক্ষারক বলতে পারবো। এই দুটো ইনফো মনে রাখবা, এটা হচ্ছে এমসিকিউতে আসে, একটু কনফিউজিং। এবার হচ্ছে লিটমাস পরীক্ষা, মানে হচ্ছে আমরা ক্ষারকের জন্য যে লিটমাস পরীক্ষা, সেটা কি ছিল? আমরা অম্লে পাইছিলাম কি অনিলা, তার মানে হচ্ছে অম্ল নীলকে লাল করে। এখানে তার মানে উল্টাটা হবে, কি করবে? লালকে নীল করবে। এটা মুখস্থ রাখতে হবে না, অনিলার উল্টাটা হবে। তার মানে কি অম্ল নীলকে লাল করে, তাহলে ক্ষারক হচ্ছে করবে কি লালকে নীল করবে, মানে লাল লিটমাসকে নীল করে। অনুভূতি কি হবে? যদি আমি ধরি তাহলে হচ্ছে পিচ্ছিল ভাব পাবো। কীভাবে বুঝতে পারি? যেমন হচ্ছে সাবান, সাবান কিন্তু হচ্ছে পিচ্ছিল হয়, কারণ সাবানে প্রচুর পরিমাণে সোডিয়াম হাইড্রোক্সাইড থাকে। এবার হচ্ছে একটা এমসিকিউ আমাদের, কোনটি ক্ষার? দেখো কি বলছে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড কি হবে? হবে না, কারণ কি প্রথম শর্তে বাদ পড়তেছে, এটা হচ্ছে অক্সাইড, হতে হবে আমাদের হাইড্রোক্সাইড লাগবে, তো এটা বাদ। তো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এটা কি হতে পারে? ধাতব হাইড্রোক্সাইড মিলছে, আবার এ কিন্তু পানিতেও দ্রবণীয়, তার মানে কি এইটা আমাদের আনসার। বাকি দুটো দেখি কি বলছে, ফেরাস হাইড্রোক্সাইড প্রথম শর্ত মানছে ধাতব হাইড্রোক্সাইড, কিন্তু দ্বিতীয় শর্ত মানেনি, কারণ সে পানিতে অদ্রবণীয়, তার মানে এটাও ক্ষার না। উনি বলছে ম্যাগনেসিয়াম অক্সাইড, এটাও প্রথম শর্তে বাদ পড়তেছে, কারণ এটা হচ্ছে অক্সাইড, আমাদের হাইড্রোক্সাইড লাগবে, তার মানে রাইট আনসার হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এটা একটা ক্ষার। এবার হচ্ছে আমাদের কিছু বিক্রিয়া নাইট্রেট, ধাতব নাইট্রেটের সাথে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড বা ক্ষারের বিক্রিয়া কী কী উৎপন্ন হয়, এটা একটু আমাদের জানতে হবে। যেমন দেখো অ্যালুমিনিয়াম নাইট্রাইট প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, আমি একটা শুধু প্লাস নিতে দেখাচ্ছি, পরেগুলোভাবে দেখাবো না। অ্যালুমিনিয়াম হচ্ছে প্লাস, অলওয়েজ প্লাস থাকবে, কত প্লাস? 3 প্লাস। নাইট্রেট হচ্ছে মাইনাস, সোডিয়াম প্লাস, হাইড্রোক্সিল মাইনাস। না মানে কি অ্যালুমিনিয়াম যাচ্ছে কার কাছে? অ্যালুমিনিয়াম যাচ্ছে OH এর কাছে, প্লাস নাইট্রেট যাচ্ছে সোডিয়ামের কাছে, তার মানে সোডিয়াম নাইট্রেট। এখানে সমতা করতেছি না, তোমাদের সমতা এখন শিখতে হবে না, অত দরকার নাই, এই চ্যাপ্টারের জন্য সমতা অতটা ইম্পর্টেন্ট না। তাহলে এখানে দেখো বিক্রিয়া শেষ, কিন্তু টুইস্ট এখনো বাকি আছে, যেটা কি? এটা হচ্ছে সলিড, এবং এটা নিচে নাম, অ্যারো ছিল নিচের দিকে, তার মানে কি বোঝাচ্ছে? এটা হচ্ছে একটা অধক্ষেপ। তার মানে একটা ধাতব নাইট্রেটের সাথে যদি আমরা একটা সবল ক্ষার বা সবল ক্ষারক বা ক্ষারের বিক্রিয়া ঘটাই, তখন হবে কি আমাদের একটা অধক্ষেপ তৈরি হবে, এবং একটা জলীয়, মানে এটা হচ্ছে অ্যাকুয়াস সোডিয়াম নাইট্রেট হবে। এটা হচ্ছে আমার কোনো কালার দেবে না, কিন্তু এটা কিন্তু সাদা কালারের একটা অধক্ষেপ দেবে। তার মানে মনে রাখবা, কোনো সলিড প্লাস যদি এই চিহ্ন দেখো, সলিড প্লাস হচ্ছে ডাউনওয়ার্ড একটা চিহ্ন, তার মানে বুঝে নেবে এটা কি?
এটা হচ্ছে অধক্ষেপ। এরপর আসো সেকেন্ড, এখানে কি ফেরাস নাইট্রেট প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড। আমি এখানে ব্যাখ্যা করে দেবো না, প্লাস মাইনাসে যাচ্ছি না আমি। এখানে কি তৈরি হবে দেখো, ফেরাস হাইড্রোক্সাইড প্লাস সোডিয়াম নাইট্রেট। তার মানে কি হচ্ছে, ফেরাস নাইট্রেট সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে কি তৈরি করতেছে, সবুজ রঙের ফেরাস হাইড্রোক্সাইডের অধক্ষেপ এবং দ্রবণীয় সোডিয়াম নাইট্রেট। তারপর যে ফেরিক নাইট্রেট, পার্থক্য কি এখানে, এখানে কিন্তু এটা কিন্তু 2+ ছিল, এটা কিন্তু 3+। এটা হচ্ছে ফেরাস, এটা হচ্ছে ফেরিক। একটু খেয়াল রাখিও যে ফেরাস হচ্ছে Fe2+ আর ফেরিক হচ্ছে Fe3+। তাহলে ফেরিক নাইট্রেট প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড কি হবে আমাদের, হচ্ছে ফেরিক হাইড্রোক্সাইড। এখানে ছিল কিন্তু ফেরাস হাইড্রোক্সাইড। তো এটা কি হচ্ছে, লালচে বাদামি কালার অধক্ষেপ পাবো। এরপর হচ্ছে আমাদের কিউপ্রিক নাইট্রেট এবং সোডিয়াম হাইড্রোক্সাইড। এখানেও দেখো এখানে কিন্তু Cu+ হতে পারে, Cu2+ হতে পারে। যদি Cu+ হয় সেটা হচ্ছে Q+, আর যদি Cu2+ হয় এটা হচ্ছে কিউপ্রিক। তাহলে কিউপ্রিক নাইট্রেট এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া কি পাবো আমরা, এখানে পাবো হচ্ছে কিউপ্রিক হাইড্রোক্সাইড প্লাস সোডিয়াম নাইট্রেট। এটা কিরকম হবে, নীল কালারের অধক্ষেপ হবে। এরপর আসলে হচ্ছে জিঙ্ক নাইট্রেট আর সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া কী পাবো আমরা, জিঙ্ক হাইড্রোক্সাইড এবং সোডিয়াম নাইট্রেট। তার মানে জিঙ্ক নাইট্রেট এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় আমরা সাদা রঙের জিঙ্ক হাইড্রোক্সাইডের অধক্ষেপ পাবো এবং দ্রবণীয় সোডিয়াম নাইট্রেট পাবো। এরপর হচ্ছে আমাদের অ্যামোনিয়াম ক্লোরাইড এবং সোডিয়াম হাইড্রোক্সাইডে কী হবে, এটা কিন্তু আবার এগুলার না, এটার সাথে এটা কিন্তু একটু আলাদা হবে। এটা নাইট্রেট লবণ ছিল, কিন্তু হচ্ছে আমাদের অ্যামোনিয়াম ক্লোরাইড, পুরো ডিফারেন্ট একটা আমাদের যৌগ। এখানে কী হবে, আমাদের হচ্ছে আমাদের এখানে অ্যামোনিয়া উৎপন্ন হবে, অ্যামোনিয়া গ্যাস যেটা আমাদের উদ্বায়ী পদার্থ, প্লাস লবণ প্লাস পানি। দেখো পরে লেখা আছে যে অ্যামোনিয়াম লবণ, এই যে দেখো অ্যামোনিয়াম ক্লোরাইড, এটা কি একটা অ্যামোনিয়াম লবণ প্লাস ক্ষার, এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, কি তৈরি করবে, অ্যামোনিয়া লবণ এবং পানি। এই দেখো অ্যামোনিয়া হয়েছে, লবণ হয়েছে এবং পানি হয়েছে। এরপর কি বলছে যে ক্ষার অথবা ক্ষারকে যদি পানি না থাকে তাহলে তা ক্ষারীয় ধর্ম প্রদর্শন করবে না। এই জন্য বলছিলাম একটু আগেই যে অ্যাসিডের বেলা যেরকম বলছিলাম যে অ্যাসিড এবং ক্ষার বা ক্ষারক দুটার ক্ষেত্রেই তাদের নিজস্ব ধর্ম প্রকাশ করতে গেলে অবশ্যই পানি থাকতেই হবে, মানে অ্যাকুয়াস ফর্মে থাকতেই হবে।
এরপর হচ্ছে পিএইচ ধারণা। পিএইচটা কি বলতেছে, যে দ্রবণে বা কোনো দ্রবণে থাকা হাইড্রোজেন আয়ন বা H+ এর ঘনমাত্রার ঋণাত্মক লগারিদম। এখানে হচ্ছে তোমাদের 2-3 জিনিস মাথায় রাখতে হবে। একটা কি, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, নট হাইড্রোজেনের ঘনমাত্রা, সেটা হাইড্রোজেন অবশ্যই আয়ন মানে H+ থাকতে হবে, তার ঋণাত্মক লগারিদম করতে হবে। তার মানে কি, পিএইচ ইকুয়াল টু ঋণাত্মক লগারিদম মানে হচ্ছে মাইনাস লগ থাকবে, হয়ে গেল। আর হাইড্রোজেনের ঘনমাত্রা, সেটা কি আমরা এই চিহ্ন দিয়ে কিন্তু ঘনমাত্রা মিন করি। এটা হচ্ছে ঘনমাত্রা, তার মানে এই থার্ড ব্র্যাকেট যে ঘনমাত্রা মিন করতেছে মাঝখানে H+, তার মানে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। তাহলে পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। এখন এই ঘনমাত্রাটা কতর মধ্যে হবে, যে 1 লিটার দ্রবণে কত মোল হাইড্রোজেন আয়ন আছে, তার মানে একক কি, মোল পার লিটার, 1 লিটারে কত মোল, সেটাই হচ্ছে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। তাহলে পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। এবার বলতেছে কি, এটা একটু মুখস্থ রাখতে হবে, এটা তোমাদের সবসময় কাজে লাগবে, যে 1 লিটার পানিতে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা থাকে নর্মালি কত থাকে, 10⁻⁷ মোল হাইড্রোজেন আয়ন থাকে। তার মানে পানির হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কত, 10⁻⁷ মোল পার লিটার। তাহলে এখন পানির পিএইচ কত হবে, দেখো আমরা এখন বসাই দেবো, এখানে মাইনাস লগ তো থাকবেই। এখন এখানে কত হচ্ছে, 10⁻⁷ মোল, এটা যে বসাই দিলাম, যেহেতু 1 লিটার পানিতে এত মোল থাকে, তার মানে কি, এর ঘনমাত্রা কত, 10⁻⁷ মোল পার লিটার। ঠিক আছে, তাহলে মাইনাস লগ 10⁻⁷। এখন দেখো লগের একটা নিয়ম আছে, যে উপরে যেমন যে সূচক থাকে বা যে পাওয়ার থাকে, পাওয়ার কিন্তু সামনে চলে আসে, ওটা দেখো কিন্তু সামনে চলে আসছে। এটা হচ্ছে ম্যাথের নিয়ম আর কি, ম্যাথে গেলে দেখতে পারবা। তাহলে মাইনাস চিহ্ন সামনে মাইনাসটা আছেই, -7 সামনে -7 চলে আসছে, ব্র্যাকেট দিয়ে রাখছি, আর হচ্ছে লগ 10। তাহলে কি মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, তার মানে কি এখানে হচ্ছে 7 আছে শুধু, লগ 10 কীভাবে 1 হলো, এটা হচ্ছে ম্যাথের পড়া, যে লগ 10 অলওয়েজ 1। তাহলে 7 × 1 ইকুয়াল হচ্ছে আমাদের কত হচ্ছে, 7 হবে, ঢাকা পড়ে গেছে, এটা হচ্ছে 7। তাহলে 7 × 1 হচ্ছে 7। তাহলে এটা হচ্ছে আমাদের কিন্তু একদম নিউট্রাল পিএইচ, পানি হচ্ছে এটা নিউট্রাল পদার্থ, তাহলে পানির পিএইচ আমরা কত পাচ্ছি, 7। তাহলে এটা হচ্ছে আমাদের একটা নিউট্রাল পিএইচ আর কি মিন করে, পিএইচ 7। তারপরে হচ্ছে আমরা পানিতে হাইড্রোজেন আয়ন বা অ্যাসিড যোগ করছি। অ্যাসিড হাইড্রোজেন আয়ন কিন্তু সেম জিনিস, কারণ অ্যাসিড তো তার বিক্রিয়া বা তার প্রভাব দেখায় কি দিয়ে, হাইড্রোজেন আয়ন দিয়েই দেখাচ্ছে। তার মানে পানিতে H+ আয়ন যোগ করা যা মিনিং করে, অ্যাসিড যোগ করা সেম মিনিং। তাহলে অ্যাসিড যোগ করলে কি হবে বলো তো, অবশ্যই হাইড্রোজেনের ঘনমাত্রা বেড়ে যাবে। তাহলে আমরা আগে কত পাইছি, পানিতে কত পাইছিলাম, 10⁻⁷। খেয়াল করে -7 কিন্তু, শুধুমাত্র কিন্তু 10⁻⁷ না, 10⁻⁷। এখানে দেখো ধরে নিচ্ছি, এখন যোগ করার পরে ঘনমাত্রা কত হচ্ছে, 10⁻⁶। এখানে দেখো মাইনাস আছে। এখন মনে রাখবা, তোমরা জানো আর কি, এটা যে 6 থেকে 7 অবশ্যই বড়, যদি একটা মাইনাস চিহ্ন থাকে সামনে, তখন কি হবে, -6 কিন্তু -7 থেকে অবশ্যই বড়। তার মানে কি 10⁻⁻7 যে ছিল, তার থেকে 10⁻⁻6 কিন্তু তুলনামূলক বড়। আর বড় হবে নাই বা কেন, কারণ আমরা কিন্তু অ্যাসিড বা হাইড্রোজেন আয়ন তো যোগ করছি, তার মানে ঘনমাত্রা বাড়বে। তাহলে -7 থেকে এখন 10⁻⁻6 হয়ে গেছে, এটা ধরলাম। এখন তার আমরা পিএইচ বের করবো, কত হবে, মাইনাস লগ H+ তার ঘনমাত্রা, তাহলে মাইনাস লগ 10⁻⁻6, -6 সামনে চলে আসলো, তাহলে মাইনাস ইন্টু -6 ইন্টু লগ 10, তাহলে কত, 6 × 1 = 6। তাহলে দেখো আমরা অ্যাসিড যোগ করছি, একটু সামান্য যোগ করলেও হলো কি 7 থেকে কমে গেল কিন্তু পিএইচটা, তার মানে কি অলওয়েজ অ্যাসিডের পিএইচ 7 কম হবে, এটা খেয়াল রাখবা। এরপর হচ্ছে আমরা কি করব, এখন পানিতে আমরা হাইড্রোক্সিল আয়ন বা বেস বা ক্ষারক এটা যোগ করব। তাহলে ক্ষারক বেস সেম জিনিস, এর ইংলিশ হচ্ছে এইটা, আর বেস তার প্রভাব দেখায় কি দিয়ে, হাইড্রোক্সিল আয়ন দিয়ে দেখাচ্ছে। তাহলে এখন হচ্ছে আমরা হাইড্রোক্সিল আয়ন দিয়ে আমরা এই ম্যাথটা করবো না, ম্যাথটা করবো হাইড্রোজেন আয়ন দিয়ে, মানে একটু পরোক্ষভাবে ম্যাথটা করবো। সেটা কি, আমরা হাইড্রোক্সিল আয়ন যোগ করছি, তার মানে হাইড্রোক্সিল আয়নের পরিমাণটা বাড়ছে, তার মানে কি ওই সমানভাবে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা একটু কমে গেছে। তাহলে আমরা পানিতে কত ছিল হচ্ছে নর্মাল পানিতে 10⁻⁷, আর এখানে হলো কত, 10⁻⁸। এখন এখানেও সেম জিনিস, 7 অবশ্যই 8-এর থেকে ছোট, কিন্তু -7 কি তোমার -8-এর থেকে বড়, তার মানে এখানে -8 হচ্ছে, তার মানে কি 7-এর থেকে কমে গেছে, তার মানে পানিতে নর্মাল যে আমাদের এই হাইড্রোজেনের ঘনমাত্রা ছিল, তার থেকে এখন এর ঘনমাত্রা কমে গেছে, সো 10⁻⁸। তাহলে আমরা এখন এর পিএইচটা বের করি, তাহলে কত, মাইনাস লগ 10⁻⁸, -8 সামনে চলে আসলো, মাইনাস মাইনাস প্লাস লগ 10 = 1, তার মানে কত, 8 × 8,
তার মানে কি এখানে আমরা সামান্য একটু হাইড্রোক্সিল আয়ন যোগ করতেই এর পিএইচটা কি 7 থেকে উপরে চলে গেছে। তার মানে কি বেস বা ক্ষারকের পিএইচ অলওয়েজ গ্রেটার দ্যান 7। তাহলে এই যে আমরা 3টি ইনফো পেলাম এতক্ষণ, পানিতে অ্যাসিড যোগ করে এবং পানিতে বেস বা ক্ষারক যোগ করে কি কি পেলাম, যে যখন নিরপেক্ষ মানে যখন পানি ছিল তখন তার পিএইচ হচ্ছে 7, তার মানে পিএইচ 7 মানে নিরপেক্ষকে বোঝাচ্ছে। যখন অম্লীয় মানে যখন আমরা এই হাইড্রোজেন আয়ন বা অ্যাসিড অ্যাড করছি তখন আমরা কত পাইছিলাম, পিএইচ লেস দ্যান 7। আর যখন আমরা ক্ষারক বা বেস বা হাইড্রোক্সিল আয়ন অ্যাড করছি তখন আমরা কত পাইছিলাম, পিএইচ মোর দ্যান 7। এই 3টা ইনফো অবশ্যই মাথায় রাখতে হবে। প্রশ্ন হচ্ছে পিএইচ স্কেল। মনে রাখবে পিএইচ স্কেল হচ্ছে 0 থেকে 14 পর্যন্ত এক্সটেন্ড করে। একটা স্কেল 0 থেকে 14 পর্যন্ত, যার মাঝখানে বিন্দুটা কি 7। আর 7 আমরা একটু কি পানির পিএইচ পাইছিলাম না, উপরেই দেখো পিএইচ 7 কি নিরপেক্ষ ছিল, পানি নিরপেক্ষ পদার্থ, সো পিএইচ 7 হচ্ছে নিরপেক্ষ বা নিউট্রাল। দেখো নিরপেক্ষ লেখা আছে, এটা হচ্ছে নিউট্রাল। তার মানে কি আমরা একটু বলেছিলাম পিএইচ লেস দ্যান 7, তার মানে 7 থেকে কমছে, মানে 7 থেকে 0 থেকে 7 মধ্যে আছে, সেটা কি অম্লীয় হবে। কারণ কি পিএইচ লেস দ্যান 7 কি অম্লীয়তে ছিল, তো এখানে কি পিএইচ লেস দ্যান 7 মানে অম্লীয়। দেখো পিএইচ মোর দ্যান 7, এই যে পিএইচ মোর দ্যান 7 এদিকে, সেটা কি ক্ষারকীয় বলছি আমরা, তো সেটা অবশ্যই ক্ষারকীয় হবে। গেল। এরপর দেখো যত বাঁ দিকে যাচ্ছে তত কিন্তু আমাদের অম্লত্ব কিন্তু বাড়তেছে। কীভাবে বোঝা যায়, দেখো এখানে হচ্ছে আমরা যখন অ্যাসিডে যখন ম্যাপটা করলাম, এখানে হচ্ছে আমরা 10⁻⁶ ধরছি। যদি আমরা 10⁻⁵ ধরতাম মানে কি আমরা আরও একটু বেশি অ্যাসিড অ্যাড করছি, এই জন্য তো 10⁻⁵ হয়ে গেছে, মানে হচ্ছে কমে গেছে, সরি ঘনমাত্রাটাও বেড়ে গেছে, সো পাওয়ারটা একটু কমছে। তখন পিএইচ কত হইতো, -log 10⁻⁵। তখন কিন্তু 5 হইতো। তার মানে কি আমরা পিএইচ কিন্তু আরেকটু কম পাচ্ছি। এখানে যখন হচ্ছে আমরা নর্মালি একটু অ্যাসিড যোগ করছি তখন ছিল 6, আমরা আরেকটু বেশি অ্যাসিড অ্যাড করছি, এখন কি আমাদের পিএইচ 5 হলো। তার মানে কি যত পিএইচ এর মানটা কমতেছে তত কিন্তু অ্যাসিডটা শক্তিশালী হচ্ছে। তাহলে এটা ঠিক হয়েছে আমাদের, রাইট, যে যত কমবে মানে যত 0-র দিকে যাবে তত তার অম্লত্ব বা অ্যাসিডিটি বাড়বে। এটা আমরা কীভাবে ব্যাখ্যা করতে পারি, ক্ষারকত্ব বাড়ারটা। এখানে দেখো এখানে বলতেছে কি 7 থেকে যত বাড়বে মানে যত 14-র দিকে যাবে তার ক্ষারকত্ব বা অ্যালকালিনিটি সেটা তত বেশি বাড়বে। এটা যেখান থেকে ব্যাখ্যা করা যায়, আমরা হচ্ছে একটু বেজ অ্যাড করছি করে 10⁻⁸ পাইছি। এখন ধরে নাও আমরা আর একটু বেশি বেজ অ্যাড করছি, তার মানে কি তার ক্ষেত্রে হাইড্রোজেনের ঘনমাত্রা আরও কমবে। তার মানে কি ধরে নিলাম তার 10⁻⁹ হয়ে গেছে, তাহলে এখন তার পিএইচ কত হবে। তাহলে এখন দেখো আমাদের কিন্তু 9 হয়ে গেল, আগে ছিল 8, এখন হয়ে গেল 9। তার মানে আমরা বেস কিন্তু একটু বেশি অ্যাড করছি, বেস বেশি অ্যাড করার ফলে এখন আমাদের পিএইচ হয়ে গেল 9। তার মানে কি যত 7 থেকে 14-র দিকে যাচ্ছে মানে যত দূরে যাচ্ছে তার ক্ষারকত্ব তত বাড়তেছে। তার মানে মনে রাখবে এখান থেকে এইটুকুনি মাথায় রাখতে হবে, এটা 0 থেকে 14-এর মধ্যে একটা স্কেল এক্সটেন্ড করে। 7 হচ্ছে নিউট্রাল পয়েন্ট, নিরপেক্ষ। 7 থেকে যত কমবে সেটা হচ্ছে অম্লীয়, মানে 7-এর নিচে সব অম্লীয়, 7-এর উপরে সব ক্ষারীয়। 7 থেকে যত কমবে তার অম্লত্ব তত বাড়বে, 7 থেকে যত বাড়বে তার ক্ষারকত্ব তত বাড়বে। এই করে ইনফো মনে রাখবে, পিএইচ স্কেল নিয়ে কিছু জানতে হবে না। হচ্ছে পিএইচ পরিমাপন পদ্ধতি, আমরা হচ্ছে বললাম যে পিএইচ স্কেল নিয়ে জানাবো। এখন পিএইচটা আমরা মাপবো কি দিয়ে, 4টা প্রসেসে মাপতে পারি। একটা হচ্ছে ইউনিভার্সাল নির্দেশক, মানে হচ্ছে কয়েকটা স্ট্যান্ডার্ড একটা হচ্ছে নির্দেশক আছে, যেমন থাইমল ব্লু, মিথাইল রেড, ক্রিসল রেড, এগুলো তোমাদের নাম জানতে হবে না, একটু বড় শ্রেণীর পড়া। জাস্ট মনে রাখবো হচ্ছে এরকম বিভিন্ন নির্দেশক ইউজ করা হয়, এগুলো হচ্ছে একটা পাত্রে বা যেখানে অ্যাসিড বা বেস আছে, আমরা তো এখন জানি না কোনটাতে অ্যাসিড কোনটাতে বেস আছে, সেখানে হচ্ছে আমরা দেবো। দিলে হবে কি কালারটা চেঞ্জ, এটা কিন্তু জাস্ট এটা কোনো পেপার না, এটা একটা তোমার দ্রবণ। তো দ্রবণ যখন অ্যাড করবো হচ্ছে আরেকটা আমরা অজানা দ্রবণে, মানে অ্যাসিড বা বেজের একটা অজানা দ্রবণে, তখন হবে কি সেই পাত্রে কালারটা চেঞ্জ হয়ে যাবে। তারপর আমাদের কাছে একটা চার্ট পেপার থাকবে, সেই চার্ট পেপারের সাথে মিলাই দেখবো যে হচ্ছে আচ্ছা আমি থাইমাল ব্লু অ্যাড করছি, তাহলে এর কারণে হচ্ছে কালারটা এইরকম আসছে। দেখবো থাইমাল ব্লুর কারণে কালার চেঞ্জ চার্ট পেপারে কোনটা দেওয়া আছে, তাহলে বুঝবো যে আচ্ছা এটা অ্যাসিড বা বেস, বা এটা এত অ্যাসিডিটি এর তার অ্যালকালিনিটি এত বেশি, বুঝে নেব। পিএইচ পেপার, এটা হচ্ছে একটা পেপার লাইক মানে একটা জিনিস পেপার,
যেটা হচ্ছে আমি এই পাত্রে ডুবাবো, দেখবো, তারপর কালার কি চেঞ্জ হচ্ছে, তারপর আমি চার্ট পেপার আছে এটার জন্য আলাদা সেপারেট একটা চার্ট পেপার আছে, সেটা সব মিলিয়ে দেখবো যে এখন বেস নাকি অ্যাসিড কোনটা আছে এটাই। তো পিএইচ মিটার এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড বা ডিজিটাল পদ্ধতি, হচ্ছে একটা ডিসপ্লে থাকে আর এটা হচ্ছে ইলেকট্রোড থাকে। আমি ইলেকট্রোডটা হচ্ছে দ্রবণের মধ্যে চুবাই দেবো, ডুবানোর ফলে তারপর কি ডিসপ্লে ডিরেক্ট একদম মান শো দেবে যে কত পিএইচ, একদম 7 নাকি 7-এর কম, কতটুকুন একদম রিডিং, একদম ভালো একটা রিডিং দিয়ে দেবে। এটা সবচেয়ে ভালো পদ্ধতি এটা। আর বর্তমানে আমরা ইউজ করি না লিটমাস পেপার, সবচেয়ে সস্তা এবং সবচেয়ে সুলভ আর কি, এটা একটা মাধ্যম। সেটা কি দুই রকম থাকে, লাল এবং নীল কালার হয়ে থাকে। তো নীল কি অম্ল নীলকে লাল করে, এটা আমরা সবাই জানি। তার মানে নীল লিটমাস পেপারে যদি আমরা অমলেট ডুবাই তাহলে সেটা লাল কালার হবে, আর যদি আমরা লাল লিটমাসকে ক্ষারের মধ্যে ডুবাই তাহলে সেটা নীল কালার হবে। এইটাই হচ্ছে পিএইচ পরিমাপন পদ্ধতি। এবার হচ্ছে পিএইচ এর গুরুত্ব। পিএইচ আমাদের জীবনে কোন কোন কাজে লাগে, যেমন আমাদের কৃষিক্ষেত্রে একটা গুরুত্ব আছে। কি বলছে, বেস্ট পিএইচ, তার মানে কৃষিক্ষেত্রে বা ফসল উৎপাদনের জন্য সবচেয়ে ভালো পিএইচ কোনটা, 6 থেকে 8। তার মানে কৃষকদের উচিত অলওয়েজ পিএইচ 6 থেকে 8-এর মধ্যে রাখা। আবার অণুজীব কিন্তু একটা ভাইটাল রোল প্লে করে এই মাটির সারের ক্ষেত্রে। তো অণুজীব যদি মারা যায় তার মানে কি তোমার মাটির পুষ্টিগুণ বা মাটি তোমার হচ্ছে ফার্টিলিটি কমে যাবে। সেটা কখন হবে, যদি পিএইচ 3-এর থেকে কমে যায়, মানে যদি 3-এর কম মানে কি মাটি অনেক বেশি অম্লীয় হয়ে গেছে, 3-এর কম মানে কিন্তু বেশ ভালোই অম্লীয়, যেমন পিএইচ 3-এর কমে গেছে অথবা পিএইচ 10-এর থেকে বেশি বেড়ে গেছে, তার মানে পিএইচ খুব বেশি বাড়লেও চলবে না, পিএইচ খুব বেশি কমলেও চলবে না। সেরকম হলে অণুজীবগুলো মারা যাবে। এখন ধরে নিলাম মাটিতে পিএইচ কম, তার মানে কি মাটি কিন্তু অম্লীয় হয়ে গেছে। এখন আমার কাজ কি, কাজ হচ্ছে মাটির পিএইচটা নর্মাল আনা, তার মানে একটু বাড়াতে হবে। বাড়াবো কি দিয়ে, অবশ্যই এখানে আমি অ্যাড করতে হবে কি পিএইচ কম, তার মানে হচ্ছে অম্লীয়। তার মানে একে প্রশমন করার জন্য আমার কি লাগবে, ক্ষার বা ক্ষারক লাগবে। এটা হচ্ছে অ্যাসিডিক মাটি, আর হচ্ছে ক্ষারক, নর্মালি হচ্ছে মানে ক্যালসিয়াম অক্সাইড বা যাকে আমরা চুন বলে থাকি, চুন অ্যাড করা হয়। তাহলে কৃষক হচ্ছে জমিতে চুন ছিটিয়ে দেয়, এর ফলে হচ্ছে কি মাটির পিএইচটা একটু বেড়ে যায় তোমার এই 6 থেকে 8-এর মধ্যে চলে আসে, রেঞ্জের মধ্যে থাকে। তারপর হচ্ছে মাটিতে মনে করো পিএইচ বেশি, তার মানে কি এটা হচ্ছে অ্যালকালাইন বা ক্ষারকীয় মাটি হয়ে গেছে, যেহেতু পিএইচটা বেশি আছে। এখানে আমি তাহলে কি অ্যাড করবো, অম্লীয় জিনিসপত্র অ্যাড করবো, যেমন অম্লীয় অ্যামোনিয়াম সালফেট সার অথবা অ্যামোনিয়াম ফসফেট সার, এগুলো যোগ করবো। তাহলে হবে কি ক্ষার আর অম্ল হচ্ছে বিক্রিয়া করে প্রশমিত হবে, হয়ে পিএইচটা 6 থেকে 8-এর মধ্যে নিয়ে আসবে। এবার জীবদেহের কী কী ভূমিকা আছে সেটা একটু মুখস্থ করতে হবে। এমসিকিউ জেনারেলি ইম্পর্টেন্ট, যে পাকস্থলীর পিএইচ কত, 1। ত্বক মানে আমাদের স্কিন, মানবদেহের ত্বকের তোমার কত, 4.8 থেকে 5.5। তারপর ইউরিন বা মূত্রের পিএইচ কত, 6। তারপর রক্ত, এটা দেখো খুবই ইম্পর্টেন্ট, এটা তোমাদের একদম পুরো লাইফ লং এটা মনে রাখতে হবে। তুমি বাকিগুলো কখনো ভুলে গেলো, তুমি এটা কখনো ভুলতেই পারবে না। সেটা কত, 7.43 থেকে 7.45, এটা মাস্ট টু নো। আর হচ্ছে কি অগ্নাশয়ের রস, সেটা কত, 8.1। তো এই 5টা ইনফেক্ট একটু কষ্ট করে মনে রাখিও। আর এরপরে বলছে কি প্রসাধন সামগ্রী, মানে যেমন বিভিন্ন কসমেটিক্স ইউজ করে, যে মেয়েরা যে কসমেটিক্স ইউজ করে বা ছেলেরা বিভিন্ন ফোম জেল ইউজ করে, সেগুলোকে আমরা স্কিনে দেই না। তার মানে কি আমরা একটু দেখলাম কত, স্কিনের পিএইচ কত ছিল, 4.8 থেকে 5.5। তাহলে এই প্রসাধনের পিএইচও হচ্ছে 4.8 থেকে 5.5-এর মধ্যেই রাখতে হবে, যেহেতু এগুলো স্কিনে আলটিমেটলি আমরা ইউজ করতেছি। তো এই হচ্ছে মূলত পিএইচের গুরুত্ব। এরপর আসলে হচ্ছে প্রশমন বিক্রিয়া। একটু আগে অনেকক্ষণ ধরে বলতেছি যে হচ্ছে অ্যাসিড প্লাস বেস বিক্রিয়া হলে প্রশমন বিক্রিয়া করে লবণ এবং পানি তৈরি করতেছে। এটি হচ্ছে এখানে একটু ডিটেলসে বলবো, মূলত বেশি ডিটেলস না, একদম সোজা বিক্রিয়া, যে অ্যাসিড অ্যান্ড বেস পরস্পরকে প্রশমিত করে। সো এর নাম প্রশমন বিক্রিয়া বা নিউট্রালাইজেশন রিয়াকশন। এর ফলে উৎপাদটা কী হবে, লবণ এবং পানি উৎপন্ন হবে। আর এটা আমি অনেকক্ষণ ধরে দেখাই দিছি যে কীভাবে মানে বিক্রিয়াটা হইতেছে, যে সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাকুয়াস, হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যাকুয়াস। কেন অ্যাকুয়াস আছে, কারণ এটা তো হচ্ছে অ্যাসিড এবং বেস, তার মানে এদের একটা অ্যাসিডিটি এবং একটা অ্যালকালিনিটি আছে, তার মানে তাদেরকে অবশ্যই অ্যাকুয়াস ফর্মে থাকতে হবে এবং অবশ্যই একে মানে দুটোকে অ্যাকুয়াস ফর্মে থাকতে হবে। তাহলে এখন দেখো সোডিয়াম হাইড্রোক্সাইডে কি, সোডিয়াম প্লাস, হাইড্রোক্সিল মাইনাস, হাইড্রোক্লোরিক অ্যাসিডে হাইড্রোজেন প্লাস, ক্লোরিন মাইনাস। তাহলে এখন কী হবে, প্লাস যাবে মাইনাসের কাছে, মানে সোডিয়াম ক্লোরাইড, এবং এটা একটা দ্রবণীয় লবণ হবে, প্লাস এখানে OH মাইনাস আর এখানে H প্লাস, তার মানে কি H2O, এটা হচ্ছে লিকুইড। তাহলে এখানে দেখো যে আমরা বলতেছি প্রশমন বিক্রিয়া কী পাচ্ছি আমরা, লবণ এবং পানি পাচ্ছি। এই দেখো এটা হচ্ছে ক্ষারক, এটা হচ্ছে অ্যাসিড, বিক্রিয়া করে লবণ তৈরি করতেছে, পানি তৈরি করতেছে, এটা হচ্ছে আমাদের প্রশমন বিক্রিয়া। একদম সোজা একটা বিক্রিয়া, তেমন কিছুই না।
তারপর হচ্ছে অ্যান্টাসিড, মানে আমাদের প্রশমন বিক্রিয়াটা আমাদের জীবনে কোন জায়গায় মূলত কাজে লাগে, অ্যান্টাসিড তৈরিতে কাজে লাগে। অ্যান্টাসিড মানে কি, অ্যান্টি অ্যাসিড, মানে অ্যাসিডিটিকে প্রশমিত করে যে, সেটা হচ্ছে অ্যান্টাসিড। যেমন দেখো পেটে আমাদের অ্যাসিডিটি হয়েছে, তার মানে কি, সে খালি পেটে ছিল বা কোনো কারণে তার হচ্ছে HCl সিক্রেশন বেড়ে গেছে, এর ফলে তার পেটে অ্যাসিডিটি হচ্ছে, তখন আমরা অ্যান্টাসিড খাই। মূলত কি খাই অ্যান্টাসিড রূপে, অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড এবং ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড। তুমি একটু খেয়াল করলে দেখবা এটা হচ্ছে ধাতুর হাইড্রক্সাইড, ধাতুর হাইড্রক্সাইড, তার মানে কি এরা একটা বেস, বা তুমি ক্ষারও চাইলে বলতে পারো এগুলোকে, বা দরকার নেই তুমি ক্ষারক বলেও সেফ থাকার জন্য, যে এই দুটো হচ্ছে ক্ষারক। পেটে হচ্ছে আমার অ্যাসিডিটি, খাচ্ছি আমি বেস বা ক্ষারক, তার মানে কি দুটো প্রশমিত হবে, প্রশমিত হয়ে লবণ তৈরি করবে, পানি তৈরি করবে, আমার অ্যাসিডিটি দূর হবে। তাহলে হচ্ছে কি আমাদের অ্যাসিড প্লাস বেস রিয়াকশন হচ্ছে, কি রিয়াকশন হচ্ছে, নিউট্রালাইজিং রিয়াকশন হচ্ছে, বা প্রশমন বিক্রিয়া হচ্ছে হয়ে অ্যাসিডিটি দূর হচ্ছে, কারণ এখানে আমাদের লবণ এবং পানি তৈরি হচ্ছে। এই যে নিচে দেখো যে আমাদের পেটে কি আছে, HCl আছে, আর আমি ধরে নিলাম ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড আমি খাইছি, হচ্ছে কি ম্যাগনেসিয়াম ক্লোরাইড আর H2O হচ্ছে, ম্যাগনেসিয়াম ক্লোরাইড প্লাস H2O, তাহলে বিক্রিয়া প্রশমিত হচ্ছে, অ্যাসিডও থাকতেছে না, বেসও থাকতেছে না, আলটিমেটলি এদের কোনো ফাংশন থাকতেছে না, লবণে কনভার্ট হচ্ছে, তার মানে আমাদের পেট ব্যথা বা পেটের অ্যাসিডিটি সেরে যাচ্ছে। এখন দেখো আমরা যে এই যে দুটো যে ইউজ করলাম অ্যান্টাসিড হিসেবে, অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড এবং ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড, এদের হচ্ছে দুটো বাণিজ্যিক নাম আছে, এগুলো এমসিকিউর জন্য তোমরা চাইলে দেখে রাখতে পারো। এটা কি অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম কথার সাথে মিল রেখে বলা হয় কি মিল্ক অফ অ্যালুমিনা, অ্যালুমিনাটা অ্যালুমিনিয়াম থেকে আসছে। আর ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইডটা কি, এটাকে বলা হয় মিল্ক অফ ম্যাগনেসিয়া, ম্যাগনেসিয়াম থেকে ম্যাগনেসিয়াম নামটা আসছে, মনে রাখা মোটেই কঠিন না। অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড হচ্ছে মিল্ক অফ অ্যালুমিনা, আর ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড হচ্ছে মিল্ক অফ ম্যাগনেসিয়া। তাহলে এই দুটো হচ্ছে আমরা অ্যান্টাসিড রূপে ইউজ করে থাকি। এরপর হচ্ছে আমাদের লবণ, মানে হচ্ছে আমরা প্রশমন বিক্রিয়ার ফলে যে আমরা আলটিমেটলি কি উৎপাদ হিসেবে লবণ এবং পানি পেয়েছিলাম, তাহলে সে লবণ নিয়ে এখন একটু পড়াশোনা করবো, যে এটা ডান থেকে বামে আসছে আর কি, যে সোডিয়াম হাইড্রক্সাইড প্লাস HCl, একদম যে জেনারেল রিয়াকশন, আমরা কি পাচ্ছি সোডিয়াম ক্লোরাইড প্লাস, পানিটা এখানে দরকার নেই, সো পানি লিখিনি, তাহলে সোডিয়াম এবং ক্লোরিন পাচ্ছি, সোডিয়াম ক্লোরাইড পাচ্ছি লবণ। এখানে দেখো সোডিয়ামটা কিন্তু প্লাস, ক্লোরিন হচ্ছে মাইনাস। এখন একটু খেয়াল করে দেখো তো সোডিয়ামটা কোন জায়গা থেকে আসছে, এখানে কি ছিল, এখান থেকে আসছে, এটা কি ছিল আমাদের, এটা ছিল বেস, আর এটা ছিল কি অ্যাসিড। তাহলে সোডিয়াম কিন্তু আমাদের একটা বেস থেকে আসছে সোডিয়াম পার্টটা, আর অ্যাসিড থেকে আসছে ক্লোরাইড পার্টটা। তাহলে এখন দেখো সোডিয়ামটা কি বলতেছে, ক্ষারক থেকে আসে, তাই একে বেসিক রেডিকাল বলা হয়, বা ক্ষারকীয় মূলক বলা হচ্ছে একে। আর ক্লোরিনটা কই থেকে আসতেছে, অম্ল থেকে, যে এখানে ক্লোরিনটা আসছে এখানে, তার মানে এটা হচ্ছে অম্ল থেকে আসতেছে, সো এটা অ্যাসিডিক রেডিকাল। এটা মনে রাখবা, জাস্ট মনে রাখলাম। তার মানে কি লবণের যে তোমার দুইটা কম্পোনেন্ট, পজিটিভ নেগেটিভ, পজিটিভ কই থেকে আসে, পজিটিভ আসে হচ্ছে ক্ষারক থেকে বা বেস থেকে, আর নেগেটিভ পার্টটা আসে আমাদের অম্ল বা অ্যাসিড থেকে। এখন আসলে হচ্ছে 3 রকম লবণ হতে পারে সক্রিয়তার ভিত্তিতে, মানে সে অ্যাসিডিক হবে নাকি বেসিক হবে বা অ্যালকালিন হবে নাকি সে নিউট্রাল হবে। এখন যদি অ্যাসিড এবং বেস উভয়ই তীব্র হয়, মানে দুটি স্ট্রং অ্যাসিড কাজ করছে, তার মানে কি দুটোই স্ট্রং ছিল, আলটিমেটলি দুটো একদম পরস্পরকে মিনিমাইজ করে একদম একটা নিরপেক্ষ লবণ তৈরি করে ফেলছে, তখন আমাদের কি নিরপেক্ষ লবণ তৈরি হবে, মানে সেই লবণে না আসে 7-এর উপরে, না আসে 7-এর নিচে, একদম সে 7, তো পিএইচ একদম 7 হবে। যেমন হতে পারে কি সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম সালফেট। দেখো সোডিয়াম ক্লোরাইড কই থেকে আসছে, এই উপরেই লেখা আছে সোডিয়াম হাইড্রক্সাইড, এবং HCl থেকে আমরা কী পাইছি, সোডিয়াম ক্লোরাইড, যেটা আমাদের কী ছিল, এটা কিন্তু স্ট্রং বেস, এটা কিন্তু স্ট্রং অ্যাসিড ছিল। সো এটা হচ্ছে আমাদের একটা নিরপেক্ষ লবণ, তার মানে এটা তীব্র অ্যাসিড এবং তীব্র বেসের বিক্রিয়ায় সৃষ্ট। এরপর আসলে হচ্ছে যদি অ্যাসিড তীব্র হয় এবং বেস যদি দুর্বল হয়, এখন দেখো একটা পাওয়ারফুল, একটা তোমার লেস পাওয়ারফুল, মানে একটা সবল একটা দুর্বল, তাহলে অবশ্যই সবল তোমার দুর্বলের উপর সে তার প্রভাবটা বিস্তার করবে। তাহলে এখন হচ্ছে কি অ্যাসিডটা তীব্র, তার মানে কি লবণটাও অম্লীয় হবে, যেহেতু আমাদের তীব্র অ্যাসিড কাজ করছে এবং আমাদের বেসটা ছিল দুর্বল, তার মানে দুর্বল এখানে কোনো কাজ নেই, কাজ আছে বলতে মানে সেখানে প্রভাব বিস্তার করতে পারবে না, তো এখানে লবণটা হচ্ছে অম্লীয় হবে। উদাহরণ দেখো কি বলছে, ফেরিক ক্লোরাইড এবং জিঙ্ক নাইট্রেট, এটা কই থেকে আসে ফেরিক ক্লোরাইডটা, আমাদের আসছে হচ্ছে ফেরাস হাইড্রক্সাইড, ফেরিক হাইড্রক্সাইড প্লাস HCl। এখন এখানে দেখো ফেরিক হাইড্রক্সাইড কিন্তু ক্ষারক, আর ক্ষারক এবং ক্ষারের মধ্যে ক্ষার সর্বদা সবচেয়ে বেশি পাওয়ারফুল থাকবে, এটা মনে রাখবা। তাহলে ক্ষার অলওয়েজ পাওয়ারফুল ক্ষারকের তুলনায়, আর HCl তো সে তো অলওয়েজ সবল একটা অ্যাসিড, সবল অ্যাসিড, আর এই কিন্তু হচ্ছে একটা দুর্বল ক্ষারক, যেহেতু ফেরিক হাইড্রক্সাইড সে কিন্তু হাইড্রক্সাইড হলেও, ধাতব হাইড্রক্সাইড হলেও সে কিন্তু পানিতে দ্রবণীয় না,
তার মানে হচ্ছে দুর্বল, এ হচ্ছে সবল, তার মানে এ তার প্রভাব বিস্তার করতেছে, তার মানে কি লবণটা আমাদের অম্লীয় হচ্ছে। দেখো অম্লীয় লবণ ফেরিক ক্লোরাইড। এরপর আসলে হচ্ছে আমাদের কি অ্যাসিডটা দুর্বল কিন্তু বেসটা এখানে তীব্র, তার মানে কি এখানে বেস তার প্রভাবটা বেশি বিস্তার করবে, তার মানে লবণটা এখানে আমাদের হবে ক্ষারীয়। উদাহরণ কি আছে? সোডিয়াম কার্বনেট এবং সোডিয়াম অ্যাসিডেট বা সোডিয়াম ইথানয়েড। এটার ব্যাখ্যাটা কি হতে পারে আমাদের? সোডিয়াম কার্বনেট, এটা তো কই থেকে আসতেছে? এটা আসতেছে হচ্ছে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড এবং কার্বনিক অ্যাসিড। এখন দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড কিন্তু অলওয়েজ কিন্তু একটা সবল ক্ষার, কারণ কি সোডিয়াম একটা ধাতব হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে কি সোডিয়ামের ধাতব হাইড্রোক্সাইড প্লাস সে পানিতে দ্রবণীয়, তার মানে সব অবভিয়াসলি একটা সবল ক্ষার। আর কার্বনিক অ্যাসিড আমরা একদম শুরুতেই পাইছিলাম কি কার্বনিক অ্যাসিড একটা দুর্বল অ্যাসিড, তার মানে কি এ সবল এ দুর্বল, তার মানে কি বেজ অ্যাসিডের উপর তার প্রভাব বিস্তার করবে, তার মানে লবণটা হবে ক্ষারীয়। এইটাই, তাহলে তিনটা একটু মনে রাখবা যে যদি অ্যাসিড এবং বেস উভয়ই তীব্র হয় তাহলে লবণটা হবে নিরপেক্ষ, যদি অ্যাসিড তীব্র বেস দুর্বল হয় তাহলে যেটা তীব্র তার দিকে যাবে, তার মানে লবণটা অম্লীয়। আর যদি অ্যাসিড দুর্বল হয় বেস তীব্র হয় তার মানে লবণটা হবে ক্ষারীয়। এরপর হচ্ছে অ্যাসিড বৃষ্টি, মানে যেটা হচ্ছে প্রকৃতিতে দেখা যায় যেরকম যে অ্যাসিড বৃষ্টি হয় মাঝে মধ্যে, সেটা নিয়ে একটু কথা বলবো। যে নর্মাল বৃষ্টি মানে সাধারণত বৃষ্টি কিন্তু হালকা অ্যাসিডিক হয়ে থাকে, তার পিএইচ কিন্তু অলওয়েজ 5 থেকে 6, তার মানে সে একদম নিউট্রাল না, কিন্তু বৃষ্টির পানি একদম নিউট্রাল না, বৃষ্টির পানি হালকা অ্যাসিডিক, যেহেতু পিএইচটা 7-এর কাছাকাছি, তার মানে সে একটু কম অম্লীয়, কিন্তু অম্লীয় কেন হয়ে থাকে মূলত? কারণ আমাদের প্রকৃতিতে প্রচুর কিন্তু কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ আছে, কিন্তু অনেক কার্বন ডাইঅক্সাইড আছে, সেই কার্বন ডাইঅক্সাইড করে কি পানির সাথে বিক্রিয়া করে, বায়ুমণ্ডলে অনেক জলীয় বাষ্প আছে মানে পানি আছে, তো কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি মিলে তৈরি করে কি H2CO3 অ্যাকুয়াস। তার মানে এটা কি আমাদের একটা অ্যাসিড, দুর্বল অ্যাসিড কিন্তু অ্যাসিড, তো তার মানে তার হালকা হলে অ্যাসিডিক ধর্ম আছে, সেই কারণেই সে অ্যাসিডিটিটা পানির বা পানি যখন পিএইচটা তুলনামূলক একটু কমায় দেয়, কমায় 5 থেকে 6-এর মধ্যে নিয়ে আসে। এই জন্যে নর্মাল বৃষ্টির পানি নর্মাল পানি আমাদের এই নিউট্রাল হলেও বৃষ্টির পানি হালকা অ্যাসিডিক, কিন্তু যখন আমাদের অ্যাসিড বৃষ্টি হয় এটা কিন্তু এরকম এত মানে 5-6 না, এর থেকেও কমে যায় পিএইচটা, মানে তখন অ্যাসিডিটি অনেক বেড়ে যায় বৃষ্টির পানির। কেন হয়ে থাকে? প্রথম কারণ হচ্ছে আমাদের প্রকৃতিতে নাইট্রোজেন প্রচুর পরিমাণে, নাইট্রোজেন 78%, অক্সিজেন 21% বায়ুমণ্ডলে, মানে প্রচুর পরিমাণে আছে। তো যখন কোথাও বজ্রপাত হয় তখন সেখানে কি প্রায় 3000 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার তৈরি হয়, আর নাইট্রোজেন হচ্ছে এখানে 3টা বন্ড দিয়ে বাইন্ড থাকে, মানে নাইট্রোজেন যে গ্যাসটা হচ্ছে ট্রিপল বন্ড দিয়ে বাইন্ড থাকে, সো এটাকে ভাঙা অনেক কঠিন। তো অনেক বেশি টেম্পারেচার অনেক বেশি হিট দিলে তখন এই বন্ডটা ভেঙে যায়, ভেঙে তারা অ্যাক্টিভ হয়ে কোনো বিক্রিয়ায় অংশগ্রহণ করে। তো তার জন্য এরকম 3000 ডিগ্রি সেলসিয়াস লাগে, যা কোথাও হচ্ছে থান্ডার বোল্ট বা কোথাও বজ্রপাত হলে সেখানে এরকম টেম্পারেচার তৈরি হয়, এবং এই টেম্পারেচারের কারণে তখন নাইট্রোজেনটা ভেঙে যেতে পারে। যখন ভেঙে যাবে তখন কি বায়ুমণ্ডলে অক্সিজেনও আছে, তার সাথে বিক্রিয়া করে সে 2 মোল নাইট্রিক অক্সাইড তৈরি করবে। তাহলে বজ্রপাতের ফলে নাইট্রোজেন এবং অক্সিজেন গ্যাস বিক্রিয়া করে নাইট্রিক অক্সাইড গ্যাস তৈরি করতেছে। দেন এই নাইট্রিক অক্সাইড, অক্সিজেন তো আরও আছে, অক্সিজেন তো শেষ হয়ে যায়নি বায়ুমণ্ডলে, তার সাথে বাইন্ড করে তৈরি করতেছে কি নাইট্রাস অক্সাইড, মানে নাইট্রোজেন ডাই অক্সাইড তৈরি করতেছে, ভুল বলছি, নাইট্রোজেন ডাই অক্সাইড তৈরি করতেছে। দেন এই নাইট্রোজেন ডাই অক্সাইড পানির সাথে বিক্রিয়া করতেছে, মানে বায়ুমণ্ডলে যে সকল পানি আছে তার সাথে বিক্রিয়া করে তৈরি করতেছে কি আমাদের নাইট্রাস অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিড বেশি ক্ষতিকর, অনেক বেশি পাওয়ারফুল, তুলনামূলক একটু কম পাওয়ারফুল হচ্ছে নাইট্রাস অ্যাসিড, কিন্তু দুটোই আলটিমেটলি শরীর মানে অ্যাসিড বৃষ্টি ঘটানোর জন্য যথেষ্ট। তাহলে আমাদের এই নাইট্রিক অ্যাসিড এবং নাইট্রাস অ্যাসিডটা মূলত অ্যাসিড বৃষ্টি করতেছে। আরও একটা আছে যে আমাদের প্রকৃতিতে অনেক মানে তোমার ইট ভাটার চিমনি বা কলকারখানা যে তোমার ধোঁয়াগুলো আছে সেগুলোতে থাকে প্রচুর পরিমাণে সালফার ডাই অক্সাইড। এই সালফার ডাই অক্সাইড বায়ুমণ্ডলে যাচ্ছে, যে সেখানে পানি আছে বায়ুমণ্ডলে পানির সাথে বিক্রিয়া করে তৈরি করে কি H2SO3 বা সালফিউরাস অ্যাসিড। তাহলে এই সালফিউরাস অ্যাসিডের জন্য কিন্তু এই বৃষ্টির পানি অম্লীয় হতে পারে। তাহলে তখন আমরা কোন স্টেজে গেলে আমরা এটাকে অ্যাসিড বৃষ্টি বলবো? যখন বৃষ্টির পানির পিএইচ 4 থেকে কমে যাবে। তাহলে যখন নর্মাল বৃষ্টি যখন কখন হবে? যখন তার পিএইচটা 5 থেকে 6-এর মধ্যে থাকবে। আর অ্যাসিড বৃষ্টি কখন হবে? যখন তার পিএইচ 4-এর কম হবে। এরপর হচ্ছে পানির খরতা। পানির খরতা কাকে বলি আমরা? নর্মাল পানিতে বলবো কি এরকম এই ক্যালসিয়াম ম্যাগনেসিয়ামের এ সকল লবণ পাওয়া যায় না,
তাহলে যখন পাওয়া যাবে তখন তাদেরকে আমরা কী বলবো, ক্ষর পানি বা পানির ক্ষরতা বলবো। কী হয় মূলত, ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের 4 রকম লবণ, এই ক্লোরাইড লবণ, সালফেট লবণ, কার্বনেট লবণ এবং বাইকার্বনেট লবণ যদি থাকে, তার মানে কি 8 রকম লবণ কিন্তু হইতে পারে। ক্যালসিয়ামের জন্য এরকম 4 রকম লবণ, ম্যাগনেসিয়ামের জন্য আবার এরকম 4 রকম লবণ, মানে মোট 8 রকম লবণ যদি থাকে পানিতে, এই লবণগুলো থাকলে হয় কি আলটিমেটলি সাবানে ফেনা হয় না। কেন হয় না? ধরে নাও এই যে স্টিয়ারিক অ্যাসিড, এটা সোডিয়াম স্টিয়ারেট, এইটা হচ্ছে আমাদের সাবানে থাকে। তাহলে সাবানে আমরা কি পাই, সোডিয়াম স্টিয়ারেট থাকে। এর সাথে এটা তো হচ্ছে পানিতে, মানে সাবানে আছে, এখন আমরা পানি দিয়ে ধুচ্ছি, সাবানটা পানিতে ইউজ করতেছি, তাহলে মনে করো সেই পানিতে আছে আমাদের ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম তার ক্লোরাইড লবণ আছে, মানে ক্ষর পানি হওয়ার চান্স আছে এখানে একটা। এটা করে কি, ক্যালসিয়াম স্টিয়ারেট তৈরি করে, এবং এই যৌগটা ক্যালসিয়াম স্টিয়ারেট যে যৌগটা আছে এইটা কিন্তু ফেনা হতে দেয় না। তার মানে তুমি সাবান জাস্ট ঘষেই যাবা কিন্তু কোনো ফেনা হবে না, মনে হবে যে কাপড় পরিষ্কার হচ্ছে না, আসলে কাপড় পরিষ্কার হবে না, মূলত যেহেতু ফেনা হতে দিচ্ছে না, আর সাথে সোডিয়াম ক্লোরাইড তৈরি হচ্ছে। তাহলে মূলত এই যৌগটা তৈরি হওয়ার কারণেই ফেনা হয় না এবং এর ফলে সাবান অপচয় হয়। তো এই কারণে এই ধর্মটাকে বলা হয় পানির ক্ষরতা বা ক্ষর পানি বলা হয়। এখন তাহলে আমাদের কি ক্ষরতা 2 রকম হতে পারে, একটা স্থায়ী ক্ষরতা, একটা হতে পারে অস্থায়ী ক্ষরতা। এখন আমরা কোনটাকে অস্থায়ী বলবো কোনটাকে স্থায়ী বলবো আমি জাস্ট ছকের মধ্যে দেখা যাবো, তাহলেই একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে যে অস্থায়ী ক্ষরতা আমরা তাকেই বলবো যেখানে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম এবং সাথে আয়রন, তাহলে এই 3 রকম ধাতুর যদি জাস্ট বাইকার্বনেট লবণ থাকে। আমরা কিন্তু পাইছিলাম কি, কার্বনেট, বাইকার্বনেট, সালফেট, ক্লোরাইড, 4 রকম লবণ পাইছিলাম, তার মধ্যে শুধুমাত্র বাইকার্বনেট থাকবে যে পানিতে, সেটা আমাদের হবে অস্থায়ী ক্ষরতা। তাহলে স্থায়ী ক্ষরতা কোনটা হবে, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রনের ক্লোরাইড বা সালফেট লবণ যদি দ্রবীভূত থাকে তাহলে তাকে আমরা বলবো স্থায়ী ক্ষরতা। এখন ক্ষরতা হয়ে গেছে, প্রুফ করলাম, এখন আমরা করবো কি, এটা দূর করতে হবে তো কোনো যেভাবেই হোক। তাহলে অস্থায়ী ক্ষরতা দূর করে একটু তুলনামূলক ইজি, জাস্ট আমি যদি হিট দিই, জাস্ট গরম করলেই, পানি গরম করলে সেটা হচ্ছে দূর হয়ে যায়। কীভাবে দূর হয়, কারণ নর্মালি এই অস্থায়ী ক্ষরতা হয় কি দিয়ে, বাইকার্বনেট লবণ দিয়ে। ধরলাম তাহলে ক্যালসিয়াম বাইকার্বনেট মানে এখানে প্রেজেন্ট আছে, তাহলে এই ক্যালসিয়াম বাইকার্বনেটকে যদি আমরা জাস্ট হিট দিই, এই চিহ্ন মানে কিন্তু হিট। তাহলে যদি আমরা ক্যালসিয়াম বাইকার্বনেটকে হিট দিই তাহলে হবে কি, আমাদের ক্যালসিয়াম কার্বনেট হবে সলিড, অদক্ষিপ্ত হবে, কার্বন ডাইঅক্সাইড হচ্ছে উপরে উড়ে যাবে, আর হচ্ছে পানি যেটা লিকুইড। তাহলে এই যে আমাদের ক্যালসিয়াম কার্বনেট একটা অদক্ষেপ পড়তেছে, এটা কি পানিতে তলানি পড়বে, আমরা ওটা দূর করে নেবো, তাহলে পানিকে আমাদের পুরো ক্লিয়ার হয়ে গেল, তাহলে পানিতে এরকম কোনো লবণ থাকলো না, সো সাবান দিলে সাবানের ফেনা হতেও কোনো সমস্যা হবে না। আর স্থায়ী ক্ষরতা দূর করা একটু কঠিন, মানে এত ইজিলি হিট দিলে হয়ে যায় না, এখানে আমাদের একটা জিনিস অ্যাড করতে হয়, সেটা কি, সোডিয়াম কার্বনেট। তাহলে এই জন্য যদি আমরা অ্যাড করি তখন কি হবে, এটা যোগ করা হয়, তাহলে হবে কি ক্যালসিয়াম ক্লোরাইড, এই যে ধরলো ক্যালসিয়ামের একটা ক্লোরাইড লবণ আছে, সাথে আমরা সোডিয়াম কার্বনেট ইউজ করছি, যোগ করলে হবে কি, এখানে আমাদের ক্যালসিয়াম কার্বনেট হবে আর সোডিয়াম ক্লোরাইড হবে। এই দেখো ক্যালসিয়াম 2+, ক্লোরিন মাইনাস, সোডিয়াম প্লাস, কার্বনেট মাইনাস, 2-। তাহলে হচ্ছে কি, ক্যালসিয়াম কার্বনেট তার অদক্ষেপ পড়বে, আর সোডিয়াম ক্লোরাইড এটা হচ্ছে আমাদের অ্যাকুয়াস হবে। তাহলে এটার অদক্ষেপ পড়তেছে, তো আলটিমেটলি আলাদা হয়ে যাচ্ছে না, ক্যালসিয়াম কার্বনেট অদক্ষেপ পড়তেছে এবং আমি এটা আলাদা করে ছেঁকে নেব, তাহলে পানি এটাও ক্লিয়ার হয়ে যাচ্ছে আমার। তাহলে এইভাবে আমি স্থায়ী ক্ষরতা অস্থায়ী ক্ষরতা দূর করতে পারি। এরপর আসলে হচ্ছে আমাদের দুটো টার্ম আছে, একটা বিওডি, সিওডি। বিওডি কি, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। তার মানে কি বলতেছে, কোনো 1 লিটার পানিতে থাকা জৈব দূষক, এই ওয়ার্ডটা খেয়াল রাখবা, জৈব দূষক ভাঙতে কি পরিমাণ অক্সিজেন আমাদের লাগবে। তাহলে বিওডি কি, এটা হচ্ছে অক্সিজেনের একটা ডিমান্ড দিচ্ছে। এখন কি সিস্টেম, বায়োলজিক্যাল সিস্টেমের অক্সিজেন ডিমান্ড। বায়োলজিক্যাল সিস্টেমটা কি, 1 লিটার পানিতে কি পরিমাণ জৈব দূষক আছে, মানে যেগুলো পচনশীল, ইজিলি পচে যাবে অক্সিজেন দিয়ে, সেরকম জৈব দূষকগুলোকে ভাঙতে বা পচাতে গেলে কি পরিমাণ অক্সিজেন লাগবে, সেটা হচ্ছে আমাদের বিওডি বা বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। তাহলে সিওডি কি, হচ্ছে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। এটা হচ্ছে কি 1 লিটার পানিতে থাকা পুরো সেম, জাস্ট মাঝখানে এটা পার্থক্য জৈব এবং অজৈব দূষক। তার মানে সিওডির মধ্যে তোমার জৈব থাকবে অজৈব থাকবে, একে ভাঙতে আমার কী পরিমাণ অক্সিজেন লাগবে সেটা হচ্ছে সিওডি। তার মানে সিওডি হচ্ছে একটা অক্সিজেন ডিমান্ড মিন করতেছে, কিন্তু কোন সিস্টেম, কেমিক্যাল সিস্টেমে, যেখানে জৈব দূষকও ইনক্লুড হবে,
অজৈব দূষকও ইনক্লুড হবে, তাহলে তার সাথে আমাদের সিওডি হবে। এখন তুমি চিন্তা করো 1 লিটার পানিতে তোমার মনে করো 10 গ্রাম আছে জৈব দূষক, আরও 10 গ্রাম আছে হচ্ছে অজৈব দূষক। বিওডি কখন লাগবে? তুমি যখন জাস্ট 10 গ্রাম জৈব দূষক নিয়ে কাজ করবা, তাহলে 10 গ্রাম জৈব দূষকে ভাঙতে আমার অক্সিজেন তুলনামূলক কমই লাগবে। যখন আমি সিওডি নিয়ে চিন্তা করবো তখন কি আমার 10 গ্রাম জৈব প্লাস 10 গ্রাম অজৈব ইনক্লুড হবে, 20 গ্রাম হয়ে যাচ্ছে। তাহলে 20 গ্রামকে ভাঙতে অক্সিজেন বেশি লাগবে, তার মানে কি অবভিয়াসলি অলওয়েজ সিওডি ইজ গ্রেটার দ্যান বিওডি। এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, যে সিওডি বিওডির থেকে সবসময় বড় হবে। এটা ব্যাখ্যা আসে, মানে ক্ষয় বা অনুধাবনমূলক প্রশ্নে কিন্তু ব্যাখ্যা আসে, এরকম ব্যাখ্যা দেবা তাহলে হয়ে যাবে। আমাদের হচ্ছে পানি বিশুদ্ধ, একদম লাস্ট টপিক এটা আমাদের। সেটা কি বলছে, পানি এই যে বিশুদ্ধ আমরা কীভাবে করতে পারি? পানি তো অনেকভাবে দূষিত হয়ে থাকে, চারপাশে অনেক দূষিত পানি পাওয়া যায়, সেটা আমরা কীভাবে বিশুদ্ধ করবো? একটা হচ্ছে ক্লোরিনেশন, জাস্ট নামগুলো বললে হবে। ক্লোরিনেশন মানে কি? ক্লোরিন দেবো। কী দিয়ে? মানে মূলত ক্লোরিনটা কোন ফর্মে দিই? ব্লিচিং পাউডার ফর্মে হচ্ছে আমরা দিয়ে থাকি, ক্লোরিন অ্যাড করি। ক্লোরিনটা জারিত করে হচ্ছে পানিকে, করে পানিকে বিশুদ্ধ করে। এটার সংকেতটা কি? CaOCl। এটা হচ্ছে ব্লিচিং পাউডার সংকেত। এই সংকেতটা শুধু মনে রাখবা, আর করবা কি? ক্লোরিনেশন করা হয় ব্লিচিং পাউডার দিয়ে, এটুকু মনে রাখলেই হবে। তারপর কি? ফুটানো। কি বলছে? 15 থেকে 20 মিনিট যদি আমরা পানিকে ফুটাই, তাহলে পানিতে থাকা যত রকম মাইক্রো অর্গানিজম আছে সেগুলো মারা যাবে, যে হচ্ছে আমাদের এই পানিটা বিশুদ্ধ হবে। আর এটা কি বলছে? সব পানি আমরা ফুটাতে পারবো, কিন্তু কখনোই আর্সেনিক যুক্ত পানি ফুটাতে পারবো না, এটা খেয়াল রাখবা। তাহলে যে কোনো পানি ফুটানো যাবে, কিন্তু আর্সেনিক যুক্ত পানি কখনো ফুটানো যাবে না। তাহলে হবে কি? আর্সেনিকের বিষক্রিয়াটা আর অনেক বেশি বেড়ে যাবে। হচ্ছে কি? থিতানো। থিতানো মানে কি? পানি হচ্ছে একসময় হচ্ছে পানিতে আমরা যে ফিটকিরি অ্যাড করি, সেটা কি? আমাদের পটাশিয়াম সালফেট, অ্যালুমিনিয়াম সালফেট এবং 24 অণু পানি। সংখ্যা তোমরা চাইলে মুখস্থ করতে পারো, অতটা ইম্পর্টেন্ট না, তবে পরীক্ষা খাতা লিখলে একটু মার্কস তো ভালো পেতে পারো, টিচার একটু ইমপ্রেসড হবে। তো এটা হচ্ছে পানিতে অ্যাড করা হয়, অ্যাড করে দিয়ে আমরা পানিটাকে হচ্ছে রেখে দিই একটা ভালো জায়গায় রেখে দিই। একটু পরে দেখা যায় পানিতে যত রকম ময়লা আছে সেগুলো থিতিয়ে একদম নিচে তলানি পড়ে, কাইন্ড অদক্ষেপ পড়ে আর কি। আমরা অদক্ষেপটা হচ্ছে আলাদা করে নিই, ব্যাস আমাদের এটা হচ্ছে থিতানো হয়ে গেল। আর হচ্ছে কি? ছাঁকন, মানে হচ্ছে ফিল্ট্রেশনের মাধ্যমে, মানে ফিল্টার আছে না অনেকগুলো, ফিল্টারে হচ্ছে আমরা পানি রেখে দিই, এই তোমার হচ্ছে ফিল্টারেড হয় পানিগুলো, বিশুদ্ধ পানি পেয়ে যাই আমরা। তাহলে এই 4টা প্রসেসে ক্লোরিনেশন, ফুটানো, থিতানো এবং ছাঁকন, এই 4ভাবে আমরা পানিকে বিশুদ্ধ করতে পারি। তাহলে আজকের মতো এখানেই শেষ। আশা করি চ্যাপ্টারটা তোমাদের এই পড়ানোটা তোমাদের কাজে দিয়েছে। দেখা হবে নতুন কোনো চ্যাপ্টারে, নতুন কোনো ভিডিওতে। খোদা হাফেজ।